মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার, আমাকে মিরাজ চাচা পাঠিয়েছে। মিরাজ চাচা বলতে? শাড়ির ব্যবসা করে, ডায়মন্ড হারবারে বাড়ি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমি মিরাজকে বলেছিলাম একজন বিশ্বাসী ছেলে দেখিয়ে দিতে। তা তোমার নাম কি? সিয়াম ইসলাম চৌধুরী। তুমি কি পর্যন্ত লেখাপড়া করেছো? মাধ্যমিক পাস, আর পড়া হয়নি। আমার এখানে কাজের জন্য ডিগ্রি দরকার নেই। তুমি কম্পিউটার জানো আর গাড়ি চালাতে পারো? হ্যাঁ স্যার, কম্পিউটার জানি, স্কুলে শিখেছি, তবে শুধু বেসিকটাই জানি, আর বেশি কিছু জানি না। তবে গাড়ি ভালো ড্রাইভ করতে পারি। বেসিক জানলেই হবে। মেইল করতে পারো? পারি। এই কাজে বেতন আমি বেশি দিতে পারবো না, মাসে মাত্র 7,000 টাকা। তোমার যদি পছন্দ হয় তুমি আসতে পারো, আমার কোনো সমস্যা নেই। স্যার, আমি করব, আমার কাজের খুব দরকার। বাড়িতে মা অসুস্থ, খুবই গরিব ফ্যামিলি স্যার আমার। আমি অনেক দিন থেকে কাজের চেষ্টা করছি, কিন্তু পাইনি। একদিন চাচাকে ধরলাম, তারপর চাচা আপনার কথা বলল, আর আপনার অফিসের ঠিকানা দিল। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। তুমি যদি এই বেতনে কাজটা করতে পারো, ডিউটি তোমাকে 10 ঘন্টায় দিতে হবে। আর 1-8 দিন হয়তো তার আগে আমি তোমাকে ছুটি দিয়ে দিতে পারি, তবে সেটা পরিস্থিতি অনুযায়ী। সপ্তাহে 6 দিন ডিউটি দিতে হবে, সানডে অবশ্য অফ ডে। স্যার, চাকরিটা আমি করবো। ঠিক আছে, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাকে কাজ করতে হবে, পারবে তো? যদিও আমি তোমায় গাইড করব। আমি তোমার মতো এত কম বয়সের ছেলে খুঁজছিলাম। হ্যাঁ স্যার, পারবো। আপনাকে অভিযোগ করার কোনো সুযোগ দেব না। তাহলে কালকে চলে এসো আমার অফিসে, সব বুঝিয়ে দিব। কালকে সকাল 10টার মধ্যে আসবে কিন্তু, আর তোমার একটা বায়োডাটা সাথে নিয়ে আসবে। হ্যাঁ স্যার, আসবো। সিয়াম চৌধুরী আমাদের এই গল্পের নায়ক। সিয়ামরা দুই ভাই, বড় ভাই সিয়াম আর ছোট ভাই সাইমন। সিয়াম বেকার বসেছিল, তার একটা কাজের খুব প্রয়োজন ছিল। তার বন্ধুর চাচা তাকে ঠিকানা দিয়েছিল দেখা করার জন্য। সেই ব্যক্তির নাম তামিম খান। উনি পেশায় একজন গাড়ি ব্যবসায়ী। আজকে সিয়াম এসেছিল সে ব্যক্তির সাথে দেখা করার জন্য। আমাদের এই গল্পটি রহস্যে ঘেরা। এই গল্পটির সাথে থাকুন, আস্তে আস্তে সমস্ত ঘটনা উন্মোচিত হবে। কথা মতো তার পরদিন সকাল 10টার মধ্যে সিয়াম পৌঁছে যায় তামিমের অফিসে। সিয়ামকে দেখে তামিম হাসে আর বলে, ওয়েলকাম সিয়াম, ঠিক এই সময় প্রতিদিন অফিসে আসবে। আর দেখি তোমার বায়োডাটা নিয়ে এসেছো। হ্যাঁ স্যার, নিয়ে এসেছি। সিয়ামের বায়োডাটা দেখে তামিম বলল, তোমার বাবার নাম পারভেজ চৌধুরী? হ্যাঁ স্যার। তামিম খানের মনে হলো সে পারভেজ চৌধুরী নামে এক ব্যক্তিকে চেনে। আবার ভাবলো একই নামে কত তো হয়, তাই সে আর কিছু জিজ্ঞেস করলো না। আচ্ছা, তোমার বাবা কি করে? আমার বাবা মারা গেছে। বাবার দর্জির দোকান ছিল, জামা কাপড় সেলাই করতো। ও আচ্ছা, আসলে এই নামে আমার পরিচিত রিলেটিভ ছিল, তাই জিজ্ঞাসা করলাম। সে যাই হোক, এরকম নাম তো কয়েকজনের হয়। মন দিয়ে কাজ করো, মাঝে মাঝে কিন্তু তোমাকে আমার বাড়িতে কাজ করতে হবে। বাড়ির মধ্যেও আমার অফিস আছে, ওখানে কোনো সমস্যা হবে না। তারপর তামিম সিয়ামকে সমস্ত কাজকর্ম বুঝিয়ে দেয়। ভাইয়া, তুই সকাল হলে কোথায় চলে যাস রে? এদিকে অফিসে এত চাপ, আমি আর একা পাচ্ছি না। ম্যানেজার আজ 2 দিন হলো আসছে না। আমি একটা চাকরি পেয়ে গেছি, তাই প্রচুর ব্যস্ত আছি। বাবার অফিসটা তুই দেখাশোনা করবি। যখন যেটা অসুবিধা হবে আমাকে জিজ্ঞেস করে নিবি। আর সানডে ছুটির দিন আছে, ওই দিন আমি অফিসে কাজকর্ম দেখব। তা কোথায় চাকরি পেয়েছিস? ছোট ভাইয়ের কথায় সিয়াম হাসতে হাসতে বলল, সেটা সম্পূর্ণ সিক্রেট, বলা যাবে না। বাবা কি চাকরি পেয়েছিস রে যে বলা যাবে না? তখন পাশ থেকে সিয়ামের মা আঞ্জু বেগম বলে, তা তোর বাবার তো বিজনেস আছে, চাকরি করার কি দরকার? আমাদের অফিসে কত লোক কাজ করে, তুই আবার অন্য জায়গায় কাজ করতে গেছিস? আমি বুঝি না বাবা তোদের এসব ঢং। যা ভালো বুঝিস তাই কর। আমার বয়স হচ্ছে, আমি আর পারছি না। এবার ভাবছি আমি তোর বিয়ে দেব। দেখতে দেখতে অন্য 29 বছর হয়ে গেল, আর কবে বিয়ে করবি? মায়ের কথা শুনে হাসতে হাসতে সিয়াম মাকে জড়িয়ে ধরে আর বলে, হ্যাঁ মা, খুব তাড়াতাড়ি আমি বিয়ে করব। আমি খুব তাড়াতাড়ি তার কাছে পৌঁছে যাব। আর একটু ধৈর্য ধরো মা।
তোমার ঘরের লক্ষ্মী চলে আসবে। তখন আর তোমাকে কিচ্ছু কাজ করতে হবে না। পায়ের উপর পা দিয়ে শুধু তুমি অর্ডার করবে। পায়ের উপর পা দিয়ে বসে খাওয়ার আমার দরকার নেই। আমার কাজ করতে বেশ ভালো লাগে। শুয়ে বসে থাকতে আমার ভালো লাগে না। সবই তো কাজের লোক করে, শুধু রান্নাটা নিজের হাতে করি। তাও যদি এসে কেউ ভাগ নেয় তাহলে আমি কি করব? তখন পাশ থেকে সাইমন ফোড়ন কেটে বলে, তুমি কি আবার করবে? তোমার বৌমা আসছে, তার মানে তোমার নাতি নাতনি হবে। তোমার তাদের নিয়ে সময় কেটে যাবে। তারপর বড় ভাইয়ের উদ্দেশ্যে বলে, ভাইয়া, খুব তাড়াতাড়ি মায়ের ইচ্ছা পূরণ করো। তুই যত তাড়াতাড়ি করবি আমি তত লাভবান হব। তা না হলে তুই থাকলে মা আবার আমার বিয়ে দেবে না। ভাইয়ের কথায় সিয়াম হাসিতে ফেটে পড়ে আর বলে, তুই যতই বিয়ে বিয়ে করিস, যতক্ষণ না ব্যবসায় মন দিচ্ছিস ততক্ষণ আমি তোর বিয়ে দেব না। এটা বাবার ব্যবসা। এটাকে এটাকে আরও বড় করতে হবে, যাতে মার্কেটে প্রত্যেকে আমাদের কোম্পানির মাল কেনে, সেটা দেখতে হবে। তবে ভাবিস না যে আমি ব্যবসার খোঁজ নেব না। আমি সবটাই করব। তুই যাতে ফাঁকি না দিস সেদিকে আমার সবসময় নজর থাকবে। আর দয়া করে বন্ধুদের সঙ্গে আড্ডা একটু কম মারবি। আর ভুলেও কোনো মেয়েদের পিছু লাগবি না। এই বয়সে বন্ধুদের সাথে আড্ডা দেব না সেটা কি করে হবে ভাইয়া? তবে মেয়েদের ব্যাপারে আমি সিরিয়াস। আমি মনের মতো না পেলে কখনোই রিলেশনে যাব না। আজকে সিয়াম তামিম খানের বাড়ির অফিসে এসেছে। সিয়াম যখন বসে কাজ করছিল ল্যাপটপে, তখন তামিম খানের একমাত্র সুন্দরী আদরের কন্যা সুহানা সেখানে আসে। সিয়ামকে বাবার অফিসে দেখে সে একটু ভুরু কুচকায়, তারপর বাবাকে চুপি চুপি জিজ্ঞেস করে আর বলে, বাবা, তোমার অফিসে এই নতুন ছেলেটা কে গো? মেয়ের কথায় তামিম খান বলে, আমার অফিসে নতুন এমপ্লয়ার নিয়োগ করেছি। কয়েকদিন থেকেই একটা ছেলে খুঁজছিলাম কাজের জন্য। আমার এক বন্ধুর মাধ্যমে একে খুঁজে পেয়েছি। খুব ভালো ছেলে, মন দিয়ে কাজ করে, কখনো কাজে ফাঁকি মারতে দেখিনি। বাবার কথায় বিরক্ত হয়ে সুহানা বলে, বাবা, এত ভালো সার্টিফিকেট দিও না। এই তো সবে কয়েকদিন হলো জয়েন করেছে, আরও কিছুদিন যেতে দাও, তারপর না হয় বলবে। মেয়ের কথায় তামিম খান বলল, না রে মা, আমার 50 বছর হয়ে গেল, আমি মানুষ চিনতে পারি। আমার মনে হচ্ছে ভালো ছেলে। ভালো হলে ভালো, তবে আমার তো ঠিক সুবিধার মনে হচ্ছে না। দেখে মনে হচ্ছে আনকালচার। এখন আমি আসছি বাবা, আজকে আমাদের কলেজে একটা অনুষ্ঠান আছে, আমার ফিরতে দেরি হবে। কলেজে কিসের অনুষ্ঠান? আমাদের মেডিকেল ফাইনাল ইয়ার স্টুডেন্টদের সমাবর্তন দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওখানে বিখ্যাত ডাক্তারেরা সব আসবে, তাই আমার আসতে দেরি হবে। আমার প্রফেশনের জন্য ওদের কথা শোনা জরুরি। আমার বান্ধবী পলি থাকবে, ওর গাড়ি আছে, ওই আমাকে বাড়ি দিয়ে যাবে। আমি মাকে বলে দিয়েছি, আর তুমিও চিন্তা করবে না। কথাগুলো বলে সুহানা চলে যায়। তামিম সিয়ামকে বলে, আমার মেয়ে, ওর নাম সোহানা। সোহানার ইচ্ছে ছিল মেডিকেলে পড়বে, তাই আমি আর বাধা দেইনি। ওকে ডাক্তারিতে ভর্তি করে দেই। মেয়েটা প্রথম থেকে পড়াশোনা ভালোই ছিল। সুহানা গাড়ির ব্যবসায়ী তামিম খানের একমাত্র আদরের কন্যা। দেখতে যেমন সুন্দরী তেমনি আত্ম অহংকারী একটা মেয়ে। গরিব মানুষদের সে সহ্য করতে পারে না। সুহানা কলেজের বন্ধু আবির আর ঘনিষ্ঠ বান্ধবী পলি, তারা সুহানার বেস্ট ফ্রেন্ড। জানিস পলি, আজকে একটা ছেলে আমাদের বাড়িতে দেখলাম। ছেলেটা বাবার অফিসে নতুন জয়েন হয়েছে। আমার খুব চেনা চেনা লাগছে, কিন্তু আমি বুঝতে পারলাম না ব্যাটারি কোথায় দেখেছি। সুমনের কথা শুনে পলি হাসতে হাসতে বলল, মনে হচ্ছে স্বপ্ন দেখেছিস। ছেলেটাকে দেখে তুই কি ক্রাশ খেয়েছিস? খেয়ে দিয়ে কাজ নেই, ছেলেটাকে দেখে মনে হয় ভিখারির বাচ্চা। আমি ক্রাশ খাবো ওই ভিখারির বাচ্চাকে দেখে? অফিসে কাজ করতে এসেছে, তার পোশাক ঠিক নেই, আমার তো দেখে গা গোলাচ্ছে। তাহলে ক্রাশ খাসনি বউ? উল্টোপাল্টা কথা বন্ধ কর। আর আবির আসছে, ও যেন কি একটা প্রোগ্রামের কথা বলছিল। কোথায় যাবার কথা বলছিস? আবির ওদের কাছে এলে সুহানা বলে, আবির, তুমি যেন আজকে আমাদের কোথায় নিয়ে যাবে বলছিলে? সুহানার কথা শুনে আবির বলে, নিয়ে যাব, তবে আজকে নয়, অন্য একদিন। এরপর তোমরা কে কি করবে ভাবলে? আবিরের কথা বুঝতে না পেরে সুহানা বলল, কোন বিষয়ে কথা বলছো আবির? মেডিকেল কলেজ তো শেষ হয়ে গেল, ডাক্তারের সার্টিফিকেট পেয়ে গেলে এবার কি করবে সেটা নিয়ে ভেবেছো?
ও তার মানে আজকে তো আমাদের মেডিকেল কলেজের শেষ দিন। এরপর আমি প্রাইভেট চেম্বার খুলব। এইসব বিষয়ে বাবার সাথে কথা বলছি। বাবা দুটো জায়গা ঠিক করে রেখেছে। আপাতত ওখান থেকে কাজটা শুরু করব ভাবছি। আস্তে আস্তে চেম্বারের সংখ্যা আরও বাড়াবো। সুহানার কথা শেষ হয়ে গেলে পলি বলে, আমি ভেবেছি মামার প্রাইভেট নার্সিংহোমে জয়েন করব। ওদের দুজনের কথা শুনে আবির বলল, আমি কিন্তু অন্য কিছু ভেবেছি। আমি ডাক্তার হয়েও ভেবেছি ওষুধের কারখানা খুলব। মোটামুটি প্রস্তুতি নিয়ে নিয়েছি, অনেকটা কাজ এগিয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। আমি তো ভেবেছি তোমাদের দুজনকে আমার সাথে শেয়ারেই রাখবো। সে তো খুব ভালো জিনিস। তাহলে রোগীদের মেডিসিন আমরাই দিতে পারবো, তাদের আর অন্য জায়গায় কিনতে হবে না। তিনজন মিলে ওষুধের কারখানা খোলে। আবিরের সাথে তার খালাতো ভাই রফিক যোগ দেয়। এই তুমি এখানে কি করছো? বড় ম্যাডাম আমাকে এখানে অপেক্ষা করতে বলেছে। ওনাকে নিয়ে ওনার বাপের বাড়ি যেতে হবে। তা তুমি কেন? বাড়িতে বুঝি লোক নেই? সুহানা যখন এইভাবে কথা বলছিল সিয়ামের সাথে, তখন তার মা মাফুজা বেগম সুহানাকে বলে, আমি ওকে এখানে আসতে বলেছি। তোর বড় মামার শরীর ভালো নেই, দেখতে যাব। তোর বাবার জরুরি মিটিং আছে, তোর বাবা যেতে পারবে না, সেই জন্য সিয়ামকে পাঠিয়ে দিয়েছে। তুই যাবি আমার সাথে? মায়ের কথায় সুহানা বলে, আমার বয়ে গেছে ওই মামাকে দেখতে যেতে। তার ওপর এই ছোট লোকটার সাথে আমি মরেই যাব না। তুই কাকে ছোট লোক বলছিস? সিয়ামকে। ও কত ভালো ছেলে জানিস? ভালো ছেলে? ছোট লোক কোথাকার? ওই তোকে যেতে হবে না। আর তুই ওকে ছোট লোক বলছিস কেন? ওকে কোন দিক থেকে তোর ছোট লোক বলে মনে হয়? তুমি তার পোশাকের দিকে দেখেছো? দেখে তো মনে হচ্ছে একেবারে ভিখারির বাচ্চা। তার ওপর পড়াশোনা ভালো জানে না। সুহানার কথায় তার মা মাফুজা বেগম রেগে যায় আর বলে, পোশাক ভালো করলেই বুঝে ভদ্রলোক হওয়া যায়, আর পড়াশোনার কথা বলছিস? পড়াশোনাতে ভালো হলে সে বুঝে ভালো মানুষ হয়। সিয়াম তোর বাবার এখানে কাজ করতে এসেছে, রূপ দেখাতে আসেনি। আরও যে কাজ করে যথেষ্ট ভালো করে। তোর বাবা বলছিল ওর মেধা আছে, হয়তো কোনো কারণে পড়াশোনা হয়নি, কিন্তু যে কাজ ও করে মন দিয়ে করে, তাই ওকে আর কখনো তুই অপমান করবি না। মায়ের কথা সুহানা রেগে গিয়ে বলে, বেশ করব, হাজারবার করব। নিজের মেয়ের থেকে পরের ছেলে যে এত বেশি গুরুত্ব দেয়, সে কীরকম মা আমার জানতে বাকি নেই। উল্টোপাল্টা কথা বন্ধ কর। তোর এই বন্ধু আবির আর পলি, এরাই তোর মাথাটাকে খেয়েছে। আমি বুঝতে পারছি তুই তো আগে এরকম ছিলিস না। এখানে এসে ওদের সাথে মিশে তোর যত সর্বনাশ হয়েছে। তবে আমি তোকে কখনো আটকাবো না, এরকম অনেকবার তোকে বারণ করেছি, তুই আমার কথা শুনিসনি। তবে যেদিন তুই সব কিছু হারাবি, সেদিন তুই বুঝতে পারবি যে মার কথা না শোনার শাস্তি কী। তারপর সিয়ামের উদ্দেশ্যে মাফুজা বেগম বলে, চলো সিয়াম, ওকে যেতে হবে না, আমাদের দেরি হয়ে যাচ্ছে। মাফুজা বেগমের বাপের বাড়ির লোকেদের সিয়ামকে সবার ভালো লাগে। মাফুজা বেগমের বড় ভাইয়ের মেয়ের নাম তরি, খুব মিষ্টি মেয়ে, কলেজে পড়ে। সে মাফুজা বেগমকে উদ্দেশ্য করে সিয়ামের দিকে তাকিয়ে বলল, এই ভাইয়াটা বুঝি ফুপুর কাছে কাজ করে? হ্যাঁ রে, খুব ভালো ছেলে। ও আজকে থাকবে আমাদের এখানে। তুই বিকেলের দিকে ওকে নিয়ে নদীর পাড়ে বেড়াতে যাবি। না না, আমি কোথাও যাব না, আমি এখানেই বেশ আছি। কেন? ভাইয়া গেলে কি হবে? সেখানে বাঘ নেই যে আপনাকে খেয়ে ফেলবে? না না, ঠিক তা নয়। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি যাব। বিকেলের দিকে সিয়াম ও তরি ও তার একটা ছোট চাচার মেয়ে ঘুরতে যায়। তরি খুব কথা বলে, সিয়ামের তরিকে খুব পছন্দ হয়। রাতের বেলা তুলির বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। ভদ্রলোককে দেখে সিয়ামের খুব কষ্ট হয়। বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না, তাই বাড়ির লোক খুব চিন্তায় ছিল। কিন্তু সিয়াম বলল, আপনারা চিন্তা করবেন না, আমাকে বলুন ডাক্তার কোথায় আছে, আমি নিয়ে আসছি। আমার কাছে বাইক আছে, কোনো অসুবিধা হবে না। সিয়ামের মুখ থেকে এই কথা শুনে মাফুজা বেগম বলল, সিয়াম, এটা তোমার কাছে অপরিচিত জায়গা, এর আগে কখনো আসনি, তুমি পারবে না? আমরা অন্য লোক দেখছি। ম্যাডাম, কাউকে দেখতে হবে না, আপনি আমার ঠিকানা বলুন, আমি যাচ্ছি ডাক্তারের কাছে। বাড়ির লোকের কাছে কোনো উপায় থাকে না, সিয়াম ডাক্তার ডেকে নিয়ে আসে। তরির বাবা জায়ান খানের দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডায়ালিসিস চলছে। এদিকে ওষুধের কারখানায় জাল ওষুধ তৈরি করা হচ্ছে, যা রোগীর শরীরে দেওয়া হচ্ছে।
আজকে সুহানার কাছে একটা পেশেন্ট এসেছে। সেই মহিলার আবার গ্যাস্ট্রিকের সমস্যা। তার নাম দিয়া। সে সুহানাকে বলছে, ম্যাডাম, সেদিন আপনি ওষুধগুলো দিলেন কিন্তু খাবার পর বমি হয়ে গেল। বুঝতে পারলাম না কেন এমন হলো। নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু খেয়েছো। উল্টো পাল্টা কিছু খাইনি, আপনি যেভাবে রুটিন করে দিয়েছেন আমি সেভাবেই খাচ্ছি। ঠিক আছে, আমি মেডিসিন পাল্টে দিচ্ছি। আসলে সুহানা যে মেডিসিনগুলো পেশেন্টকে দেয় তার সবটাই আসে ওষুধের কারখানা থেকে। এদিকে সুহানাদের বাড়িতে সিয়ামকে দেখে সুহানা ইচ্ছে করে ধাক্কা দেয়। সেটা দেখে সিয়াম বলে, ম্যাডাম আপনি আমায় ধাক্কা দিলেন কেন? জাস্ট তোকে আমি সহ্য করতে পারছি না। তুই এই বাড়িতে থাকলে কখনো আমার সামনে আসবি না। আমি কাজ করি তাই এখানে আছি। আপনার বাবাই আমাকে আসতে বলেছে। বাবা কাজ দেওয়ার আর লোক পেল না। খুঁজে খুঁজে তোর মতো গাইয়া অশিক্ষিতকে তার পছন্দ হলো। সুহানার ব্যবহারে খুব বিরক্ত হলো তার মা মাহফুজা বেগম। সে মেয়েকে উদ্দেশ্য করে বলল, সুহানা, তুই এরকম ব্যবহার কেন করছিস? আমি দেখেছি তুই সিয়ামকে দেখলে কিরকম করিস। ও তো তোর কোনো ক্ষতি করেনি, তুই তাহলে কেন ওর সাথে এরকম ব্যবহার করছিস? তুমি তো জানো আমি গরিবদের সহ্য করতে পারি না। আর এই ছেলেটা যখন আমার সামনে আসে তখন কেন জানি আমার একটা বিরক্ত লাগে। তাই ওকে আমার সামনে আসতে বারণ করবে। গরিব তো কি হয়েছে, আল্লাহ যাকে যেমন করে পাঠিয়েছে সে তো তেমনই হবে। কিন্তু ওর ব্যবহার কত সুন্দর জানিস। আমার জানার দরকার নেই, তুমি জানলেই হবে। কথাটা বলে সুহানা চলে যায়। মাহফুজা বেগম সিয়ামের দুটো হাত ধরে বলে, বাবা, তুমি আমার মেয়েটার কথা কিছু মনে করবে না। মাহফুজা বেগম চলে গেলে সিয়াম মনে মনে বলে, তুমি আমায় অনেক কষ্ট দিচ্ছ, অনেক অপমান করছো। তুমি তো আগে ছিলে না এমন সোহানা। তোমার মধ্যে কি করে এই পরিবর্তন হলো? এদিকে আবির পলি ওষুধের কারখানায় এসেছে। আবির পলিকে বলছে, পলি সুহানা ওর পেশেন্টের জন্য শুধু এখান থেকেই যেন ওষুধগুলো নেয়। এখানে আমাদের প্রত্যেকের 25% করে শেয়ার আছে, সেটা যেন সবার মাথায় থাকে। হ্যাঁ, সে আমি বলেছি, আজকেও দেখলাম ও চেম্বারে অনেক রোগী আছে। কোটিপতি বাপের সুন্দরী মেয়ে, এই মেয়েকে ফাঁসাতে পারলেই আমাদের ভালোই প্রফিট হবে। একটু খেয়াল রাখবে সুহানা যেন কোনোভাবেই কিছু জানতে না পারে। কোনোভাবেই জানতে পারবে না। আর আবির, আমার খালাতো ভাইয়ের সাথে সুহানার প্রেমটাও করিয়ে দাও। কার কথা বলছো? রাকিবের? হ্যাঁ, সে হয়ে যাবে ব্যবস্থা। পরশুদিন একটা পার্টির আয়োজন করা হয়েছে। আমি রাকিবকে বলবো ওই দিন সুহানাকে প্রপোজ করার জন্য। আবির পার্টির আয়োজন করে। সেখানে সুহানা, পলি, রাকিব ও তাদের আরও 2-4 বন্ধু উপস্থিত ছিল। রাকিব সুহানাকে বলে, সোহানা, তোমাকে একটা কথা বলবো, যদি কিছু না মনে করো তাহলে কি আমি কথাটা বলতে পারি? রাকিবের কথা শুনে সুহানা বলে, কিছু মনে করব না, আপনি বলুন। সুহানার সম্মতি পেয়ে রাকিব একটা গোলাপ ফুল নিয়ে সুহানার সামনে বসে আর বলে, আই লাভ ইউ সোহানা, তুমি কি হবে আমার পথ চলার সাথী? রাকিবের কথা শুনে সুহানা কি বলবে বুঝতে পারে না। সে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। সেটা দেখে রাকিব বলে, কি ব্যাপার সোহানা, কিছু বলছো না কেন? তার মানে আমাকে কি তোমার পছন্দ নয়? রাকিবের কথা সুহানা হাসে, তারপর বলে, রাকিব, আপনি আবিরের খালাতো ভাই, আবার আমাদের বিজনেস পার্টনার। আপনার সাথে খুব ভালো পরিচয় না হলেও আবিরের কাছ থেকে আপনার গল্প শুনেছি। আপনি একজন ডাক্তার, আমি একজন ডাক্তার, দুজনে একই প্রফেশনে আছি, তাই বন্ধুত্ব হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনি যে প্রস্তাব আমাকে দিচ্ছেন তার জন্য এখন আমি তৈরি নই। আমাকে একটু সময় দিতে হবে, তাই এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। তার মানে এই নয় যে আমি আপনাকে পছন্দ করছি না। আসলে এই ধরনের সম্পর্ক আমি কখনো করিনি, আর এগুলো নিয়ে আমি ভাবিনি। আমার বাবা আছে আমার জীবনে, আমার বাবাই সব কিছু। আজ লাইফে যা কিছু হয়েছি সবই বাবার জন্য, তাই এই সিদ্ধান্ত আমি বাবার উপর ছেড়ে দিয়েছি। বাবার সাথে কথা বলতে চাই। বাবা যদি ইচ্ছে থাকে তাহলে আমি না বলবো না। সুহানার কথা শুনে রাকিব বলে, সোহানা, এটা কি রকম কথা? প্রেম করবে তুমি, আবার তার জন্য বাবার সাথে কথা বলতে হবে? কি বলছেন মিস্টার রাকিব? আমি প্রেম করব? আমি প্রেম করা পছন্দ করি না। আমার জীবনের সব কিছু আমার বাবা, তাই এই সিদ্ধান্তটা আমি বাবার হাতে দিতে চাই। আমি বিয়ে করব, যদি আপনাকে আমার বাবার পছন্দ হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তার মানে তুমি আমায় পছন্দ করো না, তাই তো?
ঠিক তা নয় রাকিব, আপনি নেগেটিভভাবে নেবেন না। ঠিক আছে, আমি বুঝে গেছি তোমার মনোভাব, আর তোমাকে বিরক্ত করব না। এই বিষয় নিয়ে রাকিব আর সুহানা কেউ কিছু বলে না। এদিকে সুহানা সিয়ামকে অপমান করেই চলেছে। সিয়াম সহ্য করছে সুহানার অত্যাচার। সুহানার মা মাফরুজা বেগম সিয়ামকে পছন্দ করে। সিয়াম, কালকে অফিস ছুটি থাকবে, আর তোমার ইনভাইট আমাদের বাড়িতে। তামিম খানের কথা বুঝতে না পেরে সিয়াম বলে, স্যার, আমি ঠিক আপনার কথা বুঝতে পারলাম না। কালকে ছুটি, আবার বলছে আপনাদের বাড়িতে ইনভাইট, কি অনুষ্ঠান আছে? সিয়ামের কথা শুনে তামিম খান হাসতে হাসতে বলে, অনুমান করো তো কালকে কি অনুষ্ঠান থাকতে পারে আমাদের বাড়িতে, যার জন্য আমি অফিস ছুটি দিচ্ছি। এমনকি কালকে আমি কোনো কাজই করব না। তামিম খানের কথা শুনে সিয়াম কিছুক্ষণ চোখ বুজে ভাবলো, তারপর বলল, সুহানা ম্যাডামের বার্থডে? সিয়ামের কথা শুনে তামিম খান উচ্চস্বরে হাসে আর বলে, হ্যাঁ, তুমি ঠিকই অনুমান করেছো। আজ থেকে 25 বছর আগে আমার চোখের মণি, আমার একমাত্র আদরের কন্যা সোহানা এই পৃথিবীতে এসেছিল। সেদিনটা ছিল আমাদের জীবনের সবচেয়ে সুখের দিন। কালকে আমার মেয়ে 25 বছর পূর্ণ হচ্ছে, সেজন্য বাড়িতে একটা পার্টির আয়োজন করা হয়েছে। তুমি অবশ্যই এই অনুষ্ঠানে থাকবে। এখানে অনেক গেস্ট আসবে, তুমি তাদের আপ্যায়ন করবে। কিন্তু স্যার, ছোট ম্যাডাম আমায় পছন্দ করে না। যদি আমি বাড়িতে থাকি, উনি হয়তো বিরক্ত হতে পারে। কালকে ওর অনেক বন্ধু বান্ধব আসবে, এত ভিড়ের মাঝে কিছু বলবে না। তুমি শুধু তোমার কাজটা করে যাবে। তুমি এত ভালো ছিলে, ও কেন যে তোমার পছন্দ করে না আমি বুঝতে পারি না। তারপরের দিন সুহানার জন্মদিনের পার্টিতে আবির, পলি, রাকিব সবাই আসে। তামিমের কথা মতো সিয়াম প্রত্যেক অতিথিকে আপ্যায়ন করতে থাকে। ওই পার্টিতে সুহানার মামাতো বোন তরিও আসে। তরি সিয়ামকে চেনে, এর আগে সিয়াম একবার মাফরুজা বেগমকে সাথে নিয়ে তাদের বাড়ি গিয়েছিল। তরি সিয়ামকে দেখে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। তারপর তোমার কি খবর? তুমি কেমন আছো? ভালো আছি ভাইয়া। তা বাড়ি থেকে তুমি একাই এসেছো, আর কেউ আসেনি? হ্যাঁ, আমি একাই এসেছি। জানেন তো, বাবা অসুস্থ, তাই মা বাবাকে ছাড়া কোথাও যায় না। আর ভাইয়ের সামনে পরীক্ষা, তাই আসতে পারিনি। সিয়াম ও তরি যখন কথা বলছিল তখন পলি সুহানাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা সুহানা, ওই যে ছেলে এর মেয়েটা কথা বলছে, ওরা কারা? আরে আগে তো কখনো দেখিনি এই বাড়িতে। পলি ইশারা করলে সুহানা তাকিয়ে দেখে, তারপর ব্যঙ্গ করে বলে, ওই যে ছেলেটা সবুজ কালারের শার্ট পরে আছে, ওটা আমার বাবার অ্যাসিস্ট্যান্ট। আর ওই মেয়েটা আমার মামাতো বোন। ওই ছেলেটা তোর বাবার অ্যাসিস্ট্যান্ট? আগে তোদের বাড়িতে এসেছে, ছেলেটাকে তো দেখিনি। হয়তো তখন ওই অফিসে ছিল। বাবার তো দুটো অফিস, বাড়িতে একটা আর বহরমপুরে কোথায় ছিল কে জানে। সে যাই হোক, আর ওদের দিকে তাকাতে হবে না। এমনিতেই আমি ছেলেটাকে দেখতে পারি না, তার উপর আমার তরি জুটেছে, তরিত বাবা। অথচ আমার বড় মামা অসুস্থ, চিকিৎসা করতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন মা এখান থেকে সাহায্য করে। আমার ভালো ভালো ড্রেসগুলো সবই তরিকে দিয়ে দিয়েছে। ওদেরও পয়সা নেই, ওরা কিনতে পারেনি। বয়সটা আমার থেকে কম হলে কি হবে, ওই একটা পাকা মেয়ে, আমার থেকে 5 বছরের ছোট, কিন্তু কথাতে ও আমার নানির সমান। সুহানার মুখ থেকে এসব কথা শোনার পর পলি বলল, দাঁড়া, আমি ছেলেটার সাথে একটু আলাপ করে আসি। লজ্জা নেই এত কিছু শোনার পর আবার আলাপ করতে যাচ্ছিস? পলি সিয়াম ও তরির কাছে গেল। হাই, আমার নাম পলি, তোমাদের নাম কি? পলির প্রশ্নের উত্তরে সিয়াম কিছু বলল না, কিন্তু তরি বলল, হাই, আমার নাম তরি। আর এই যে ছেলেটা দেখছেন, এ আমার ভাইয়া, সিয়াম ভাইয়া। হাই সিয়াম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি একজন ডক্টর, আপাতত একটা প্রাইভেট নার্সিংহোমে ডাক্তারি করছি। শুনলাম আপনি নাকি সুহানার বাবার অ্যাসিস্ট্যান্ট। হুম। আপনার সাথে আলাপ করে খুব ভালো লাগলো। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারবেন? আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনি কি করবেন? কেন? আপনার সাথে বন্ধুত্ব করব। অসুবিধা আছে আমার সাথে বন্ধুত্ব করতে? পলির কথা শুনে সিয়াম মুখ গম্ভীর করে থাকে, কিন্তু তরি হাসতে থাকে আর বলে, পলি আপু, ভাইয়া খুব সুন্দর মানুষ। তুমি ওর ফোন নাম্বারটা নিয়ে রাখো, কখন কি কাজে লাগে বলা যায়।
আমার একটা ব্যাপারে ভাইয়া সাহায্য করছে। ভাইয়াকে আমি কখনো ভুলে যাব না। কোন ব্যাপারে ভাইয়া সাহায্য করেছে? কলেজে একটা সমস্যায় ছিলাম, সেজন্য ভাইয়া হেল্প করেছিল। তাছাড়া ভাই একবার আমাদের বাড়িতে গিয়েছিল, আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন। এইভাবে এই ডাক্তার ডেকে নিয়ে এসেছিল, আবার নিজের টাকা খরচ করে মেডিসিন কিনে দিয়েছিল। সেজন্য আমাদের বাড়ির সকলে ভাইয়াকে খুব পছন্দ করে। ওনার সাথে কি তোমার অনেক দিনের আলাপ? না না, অনেক দিন নয়, মাত্র 6 মাস। আর ফুপি অর্থাৎ সুহানার মাকে নিয়ে ভাইয়া আমাদের বাড়িতে গিয়েছিলেন। ভাইয়ের সাথে তখন আমার আলাপ হয়েছে। আর আমার কলেজে আমি প্রাইভেট টিচার পাচ্ছিলাম না, ভাইয়া আমাকে জোগাড় করে দিয়েছে। ও আচ্ছা, তাই বলো। আমি তো ভাবলাম তোমাকে আর সাহায্য করেছে। ওরা যখন কথা বলছিল তখন সুহানা পলির কাছে গিয়ে বলে, এই এদের সাথে কি কথা বলছিস? এই অশিক্ষিত আনকালচার গাইয়া গরিব ছেলেটার সাথে কথা বলবি না। কি আর কথা বলবো, জিজ্ঞাসা করেছিলাম তোদের এখানে কতদিন জব করছে। আর জিজ্ঞাসা করতে হবে না, চল এখান থেকে। ওরা চলে গেলে তরি সিয়ামের উদ্দেশ্য বলে, ভাইয়া দেখলেন কেমন অহংকার, সেজন্য আমি এখানে আসতে চাই না। ফুপি কান্নাকাটি করলে কি হবে? মেয়েটা মোটেও ভালো নয়, আত্ম অহংকারী একটা মেয়ে। এদিকে ডাক্তার হয়েছে, এত অহংকার নিয়ে মানুষের কি করে চিকিৎসা করবে কে জানে। সুহানা সিয়ামকে অপমান করতেই থাকে। এইভাবে আরও 6টা মাস পেরিয়ে যায়। রাকিব, আমাদের ব্যবসা এখনো ভালো চলছে, পলির সমর্থন আমরা ভালোই পারছি, কিন্তু এই সুহানাকে ঠিক বিশ্বাস করা যায় না। তুই সুহানার বাবাকে কিছু বলেছিস? না, এখনো কিছু বলা হয়নি, তবে বলবো খুব তাড়াতাড়ি। এই মেয়েটাকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। বড়লোক বাপের সুন্দরী মেয়ে বলে কথা, এই মেয়েকে লাইফে পেলে পুরো লাইফটা বদলে যাবে। সুহানা কিছুদিন আগে আমাদের বলেছিল আমাদের এখানকার মেডিসিন খাওয়ার পর থেকে একটা পেশেন্ট বমি করছিল, তারপর আবার সেই ওষুধগুলো পাল্টে অন্য ওষুধ দেয়। সোহানা কিছু সন্দেহ করছে না তো? না না, কিছু সন্দেহ করছে না, শুধু বলেছিল ওর পেশেন্টরা নাকি গরিব মানুষ, তাই কম পয়সা দাম বলেই ওই ওষুধগুলো দেয়। সুহানা তার পেশেন্টের মেডিসিন নিজের চেম্বার থেকে দেয়। অন্য ওষুধের থেকে তার ওষুধের দাম কম বলে রোগীরা তার থেকেই ওষুধ নেয়, কিন্তু রোগীরা জানে না সেই ওষুধ কতটা বিপজ্জনক। সুহানাও তার সম্পর্কে বেশি কিছু জানে না। সোহানাকে বেশি করে এখান থেকে ওষুধ নিতে বল। এই মেয়েটার এত বড় সাহস আমার প্রস্তাব ফিরিয়ে দেয়। আমাকে তোর বাবার সাথে কথা বলতে বলেছে, ওর বাবা যদি আমাকে পছন্দ করে তবে আমাদের বিয়ে হবে। আরে আমি কি তোকে ভালোবেসে বিয়ে করছি? জাস্ট তোকে একটু ভোগ করে ছেড়ে দেব, আর তোর প্রপার্টিগুলো আমার নিজের নামে করে নেব। তোর বাবা তো বিজনেসম্যান, কোটি টাকার মালিক, তুই তো সব পাবি। সেজন্যই তো আমার এই খেলা, তা না হলে তোর মতো মেয়েকে ভালোবাসতে আমার বয়েই গেছে। রাকিবের কথা শুনে আবির হো হো করে হেসে ওঠে। আজকে ওরা ওদের ওষুধের কারখানা গিয়েছিল, সেখানে কীরকম কাজ করছে তা দেখার জন্য। সুহানা তার পেশেন্টদের এখান থেকে ওষুধ দেয়। পলি তার নার্সিংহোমেও এই কারখানা থেকে ওষুধ সাপ্লাই করে। ভাইয়া, তোর নতুন চাকরি কীরকম চলছে? কেন, তোর জন্য কি লাভ? তাই জিজ্ঞাসা করছি, অত রেগে যাচ্ছিস কেন? ম্যানেজার বলছিল তুই নাকি 2 দিন অফিস যাসনি। আহমেদ গ্রুপ ও কোম্পানির সাথে ডিলটা পরশুদিন ফাইনাল হওয়ার কথা ছিল, তুই যাসনি বলে ম্যানেজার ফাইনাল করতে পারেনি। তুই নাকি ফোনও তুলিসনি, কোথায় গিয়েছিলিস? ভাইয়ের কথা সাইমন কি বলবে ভেবে পেল না, কারণ ভাইয়াকে যদি সত্যি কথা বলে তাহলে ভাইয়া তাকে বকবে, তাই সে বানিয়ে কিছু মিথ্যা কথা বলল। আমার বন্ধুর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর ব্লাডে দরকার পড়েছিল। আমি সারাদিন ওখানে ছিলাম, এত ব্যস্ত ছিলাম দিলদার কথাটা মনে ছিল না। তার পরের দিন আমার এমার্জেন্সি থাকায় আমাকে নার্সিংহোমে ছুটে যেতে হয়েছিল। সাইমনের কথায় সিয়াম সাইমনের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তোর মুখ দেখে মনে হচ্ছে তুই সত্যি কথা বলছিস না। সত্যি কথাটা তাড়াতাড়ি বল, যদি না বলিস তাহলে তোর কি অবস্থা করব তুই দেখবি। তোর বন্ধুর ফোন নাম্বার দে, আমি তোর বন্ধুকে ফোন করব। সিয়াম চেপে ধরায় সাইমন এবার সত্যি কথা বলে দেয়, বলে, আমার বন্ধু জাকিরের ভাইয়ার বিয়ে ছিল, এই 2 দিন আমি জাকিরদের ওখানে ছিলাম। জাকির অনেক করে বলেছিল যদি না যেতাম তাহলে জাকির রাগারাগি করতো। কাজে ফাঁকি দেওয়ার স্বভাব তোর আর গেল না, এতে কিন্তু তোরই ক্ষতি হবে। আমার কিছু যায় আসে না। আমি তোকে বারবার বলছি
ব্যবসায় মন দে। জানিস ভাইয়া, বিয়ে বাড়িতে গিয়ে আমার মনে হচ্ছিল আমার ভাইয়ারা কবে বিয়ে হবে। আমার নয়, মাকে বলে তোর বিয়ের ব্যবস্থা করছি। বুঝলি ভাইয়া, বিয়ে হলো একটা ভাইরাস। একজনের করলে দেখে আর একজন করতে ইচ্ছে করে। এটা এক ধরনের ছোঁয়াচে রোগ। ভাইয়ের কথা শুনে সিয়ামের হাসি পায়। সে মুখটা গম্ভীর করে বলে, মেয়ে দেখা আছে না ঘটক লাগাতে বলবো মাকে? এখনো দেখিনি, তবে কাল থেকে বেরোবো মেয়ে দেখতে। তবে আমার জন্য নয়, তোর জন্য। সিয়াম ও সাইমন দুই ভাই এরকম মজা করেই কথা বলে। সিয়াম বরাবরই চুপচাপ ও গম্ভীর প্রকৃতির, কিন্তু সাইমন খুব চঞ্চল, ছটফটে। সে এক জায়গায় চুপ করে বসে থাকতে পারে না। বাবা মারা যাওয়ার পর তাদের ব্যবসা দেখাশোনা করছে সিয়াম, আর সাইমন ব্যবসার কাজে বড় ভাইয়াকে সাহায্য করে। ওদের চায়ের বিজনেস আছে। আজকে সিয়াম তার অফিসে এসেছে। সিয়াম, তোমাকে একটা তদন্তের দায়িত্ব দেওয়া হবে। খুব গোপনে এই তদন্ত তুমি করবে, যেন কেউ কোনোভাবে জানতে না পারে। তুমি যে জবটা করছো ওই জবটা কন্টিনিউ করে যাও। সবসময় নর্মাল লুকে থাকবে, যেন কেউ কোনোভাবে তোমাকে সন্দেহ না করে। হ্যাঁ স্যার, তাই তো করছি। আজকে তোমাকে একটা ঠিকানা দেব, তুমি ওই ঠিকানায় যাবে। এলাকার প্রত্যেকটা লোকের সাথে তুমি কথা বলবে। ওকে। সিয়াম তার কাজের সুবিধার জন্য তামিম খানের কাছে কাজ করে, যে কাজটা সম্পূর্ণ সিক্রেট। একমাত্র তার ডিপার্টমেন্টের ঘনিষ্ঠ দুজন মানুষ জানে। সে একজন মানুষ হলো ফারুক আহমেদ। তার নির্দেশে সিয়াম সবকিছু করে। এদিকে তরি কলেজ থেকে তার বান্ধবীদের সাথে হাজারদুয়ারে ঘুরতে এসেছে, আর সাইমন এসেছে তার বন্ধুদের সাথে। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। সরি বললে হবে না। আমার অনেক দামি কোল্ড ড্রিঙ্কস তুমি নষ্ট করেছো, তোমাকে জরিমানা করব। জরিমানা? কিন্তু স্যার, আমার কাছে তো পয়সা নেই। পয়সা নেই তো বাইরে বেরিয়েছো কেন? আসলে আমি ইতিহাসে অনার্স করছি, সেজন্য আমাদের কলেজ থেকে আমরা ঘুরতে এসেছি। আপনি বিশ্বাস করুন, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এই ট্যুরে আসাটা জরুরি ছিল, সেজন্য আমার বান্ধবীর সাথে টাকা ধার নিয়ে এসেছি। আমি কোনো কথা শুনবো না। আমার ক্ষতি করেছো, আমাকে টাকা দিতে হবে। আর আজকে, এক্ষুনি, এই মুহূর্তে। ভাইয়া এই মুহূর্তে দিতে পারবো না, আমাকে 2 দিন সময় দিন। 2 দিন কেন? 1 মিনিট আমি সময় দেব না? সাইমনের কথায় তরি রেগে যায় আর বলে, এই মিয়া, আপনি কি কানে কম শোনেন? আমি তো বলছি আমি দিয়ে দেব, আমাকে বিশ্বাস করতে পারছেন না? তরির কথায় সাইমন একটু শান্ত হলো আর বলল, ঠিক আছে, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি রায়গঞ্জ। ঠিক আছে, আমি তোমায় কোথায় পাবো? আমি একটা ঠিকানা দেব, আর আপনি ওখানে চলে আসবেন। আমি টাকাটা আপনাকে ওখানে দিয়ে দেব। ঠিক আছে, তবে তোমার ফোন নাম্বারটা দাও। সাইমনের কথায় তরি কিছুটা ভাবে, তারপর বলে, ঠিক আছে, ফোন নাম্বারটা লিখে নিন। ফোন তোমার কাছে আছে? কেন বিশ্বাস হচ্ছে না? ফোনটা করে দেখুন, আমার কাছে বাজছে নাকি। সাইমন ফোন করতেই তরির ফোন বেজে ওঠে। তরি বলে, আমি কাউকে মিথ্যা বলি না। আপনাকে কত টাকা দিতে হবে? তরির কথায় সাইমন মজা করে বলে, মাত্র 5,000 টাকা। সাইমনের মুখ থেকে টাকার পরিমাণ শুনে তরি চিৎকার করে ওঠে আর বলে, কি? সামান্য কোল্ড ড্রিঙ্কসের বোতল ভেঙেছে, তার জন্য আপনাকে 5,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে? আমি কখনো এত টাকা চোখে দেখিনি, আমি কি করে দেব? তা আমি কি করে জানি? যখন ছুটে এসে আমাকে ধাক্কা মেরেছিলে তখন মনে ছিল না? সরি, আমার ভুল হয়ে গেছে। আমি সরি বলছি তো। আমি 100 টাকা দেব, তার বেশি দিতে পারবো না। তুমি তো রায়গঞ্জ কলেজে পড়ো। আমি তোমাদের কলেজে যাব, সবাইকে গিয়ে বলবো যে তুমি আমার সাথে টাকা নিয়েছো। সাইমনের কথা তরি রেগে যায় আর বলে, আপনার যা করার করে নিন, আমি 1 পয়সাও আপনাকে দেব না। আমি এখন আসছি, আমার বান্ধবীরা ওয়েট করছে। ফালতু লোক কোথাকার, আমার বেড়ানোটাই মাটি করে দিল। তরি ইতিহাসে অনার্স করছে। সে তার বান্ধবীদের সাথে হাজারদুয়ারি ঘুরতে এসেছিল, আর সাইমন তার বন্ধুদের সাথে হাজারদুয়ারি এসেছিল। প্রচণ্ড গরমের জন্য সাইমন কোল্ড ড্রিঙ্কস কিনে তার বন্ধুদের কাছে এসেছিল, আর তরি সেও তার বান্ধবীদের কাছে ছুটে যাচ্ছিল। দুজনে মুখোমুখি ধাক্কা লাগে। সাইমনের হাত থেকে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা পড়ে যায়। সুহানার ফোন নাম্বারটা নিয়ে সাইমন বলে, 2 দিন পর দেখা করছি, বাই ম্যাডাম।
আজকে সুহানার চেম্বারে 65 বছরের একজন বয়স্ক ব্যক্তি দেখাতে এসেছে। বয়স্ক ব্যক্তির নাম হায়দার আলী। সে সুহানাকে বলছে, মা, তোমার ওষুধগুলো খেয়ে কেমন জানি বমি বমি বাড়ছে, শরীরটা সুস্থ হচ্ছে না। কেন এরকম হচ্ছে? সেই ব্যক্তি ওষুধ নিয়ে চেম্বার থেকে বেরিয়ে আসার সাথে সাথে তাকে সিয়াম ধরে, আর সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে সিয়াম বলে, চাচা, আপনি একটু ওদিকে যাবেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। সিয়ামের কথা শুনে সেই হায়দার আলী বলে, কেন বাবা, আমাকে কি দরকার তোমার? কিছু কথা ছিল আপনার সাথে। আমার গাড়ি আছে, আপনি আমার সাথে চলুন। সিয়ামের কথা কিছু বুঝতে না পেরে সেই হায়দার আলী বলে, কোথায় যাব বাবা আমি তোমার গাড়ি করে? আপনি ডাক্তার ম্যাডামকে বলেছেন ওই ওষুধ খেয়ে আমার শরীর ভালো হচ্ছে না, সেই জন্য বলছি আমার এক বন্ধু ডাক্তার আছে, কোনো টাকা পয়সা লাগবে না, বিনা পয়সায় আমার চিকিৎসা হবে। এখানে তো আজকে অনেকদিন থেকে দেখাচ্ছেন, তাই বলছি আমার বন্ধুকে একবার দেখান, যদি তখন ভালো না হয় তখন আপনি আমাকে বলবেন। সিয়ামের কথা শুনে সেই হায়দার আলী কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, বাবা, আমরা গরিব মানুষ, কোনো বিপদ হবে না তো? আজকাল অনেক। কথাটা শেষ করতে দিল না, তার আগে সিয়াম হায়দার আলীর দুটো হাত ধরে ফেললো আর বলল, চাচা, আমি তো আপনার ছেলের মতো, একটু বিশ্বাস রাখুন আমার উপর। আপনার কোনো চিন্তা নেই, আপনাকে সুস্থ করে তোলা আমার দায়িত্ব। আমি কথা দিচ্ছি আপনার কোনো ক্ষতি হবে না। ওপরে আল্লাহ আছে, সে সবার উপর বিচার করে, তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমার দ্বারা বিন্দুমাত্র ক্ষতি হলে তখন আপনি আমাকে বলবেন। আমার বয়স হয়েছে, রোগ যন্ত্রণায় ভুগছি, আমি আর কদিন বাঁচব। তবুও আমার জন্য তোমাদের যদি উপকার হয়ে থাকে তাহলে আমি করব। তারপর হায়দার আলী সিয়ামের গাড়িতে ওঠে আর সিয়াম তাকে তার ঘনিষ্ঠ বন্ধু রাতুলের কাছে নিয়ে যায়। রাতুল একজন জেনারেল ফিজিশিয়ান। সিয়াম রাতুলকে বলে, এই চাচাকে ভালো করে দেখ, এনার কী রোগ হয়েছে এমনকি টেস্ট করতে দে। আর এই মেডিসিনগুলো দেখ, এগুলো কি আদৌ ওই রোগীর জন্য দেওয়া হয়েছে? এই চাচা আর 2 মাস যাবৎ ডাক্তার দেখাচ্ছে, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। বলছে মেডিসিনগুলো খেলেই ওর নাকি বমি পায়, আর ডাক্তার ম্যাডাম নিজে ওকে ওষুধগুলো খেতে দিচ্ছে আর একসাথে সব দাম ধরে নিচ্ছে। বলছি ওষুধ ম্যাডাম নিজেই দেবে, অন্য জায়গা থেকে নিলে হবে না? সিয়ামের কথা শুনে রাতুল বলল, আমি দেখছি। রাতুল রাজ শেখ পেশায় একজন ডাক্তার, সিয়ামের ঘনিষ্ঠ বন্ধু। হায়দার আলীকে দেখে সে কিছু টেস্ট করতে দিল। সিয়াম বলল, আমি পয়সা খরচ করে টেস্ট করিয়ে দিচ্ছি, চাচাকে কিছু বলতে হবে না। সব কিছু পরীক্ষার পর জানা যায় ভুল মেডিসিন দেওয়া হয়েছে, যার ফলে ওনার শরীরের ক্ষতি হয়েছে, উনি সুস্থ হচ্ছেন না। রাতুলের কথা শুনে সিয়াম সেখানে বসে পড়ে। তা দেখে রাতুল বলে, কি হলো সিয়াম, তুই এইভাবে বসে পড়লি কেন? আমি ভাবতে পারছি না সুহানা শেষ পর্যন্ত এত নিচে নামতে পারে। আমি জানতাম এ শহরে এসে বদলে গেছে, কিন্তু এত পরিবর্তন, মানুষের জীবন নিয়ে খেলছে। ও তো ডাক্তার হয়েছে মানুষের জীবন বাঁচানোর জন্য, আর ও কি করছে? মানুষকে সুস্থ করার জায়গায় মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। সিয়ামের মুখ থেকে সুহানার কথা শুনে রাতুল বলল, আমি ঠিক বুঝলাম না তোর কথা। কে এই সোহানা? তুই বলেছিলিস একবার তোর জীবনে কিছু অতীত আছে, তাই তুই কোনো মেয়ের সাথে কখনো রিলেশন করবি না। এ কি সেই কাহিনী? তুই বল আমাকে। আমি তো তোর বন্ধু, কি হয়েছিল এই সোহানার সাথে? রাতুলের কাছ থেকে এই কথা শুনে সিয়াম বলল, কি হবে সে অতীত কাহিনী শুনে? যে অতীত আমাকে কষ্ট দেয় সেসব আমি শেয়ার করতে চাই না। তুই তো বলিস আমি তোর বেস্ট ফ্রেন্ড, তাই আমাকে একটু বিশ্বাস কর। যদি সোহানা কিছু ভুল করে থাকে আমি ওর সাথে কথা বলবো। আমার বিশ্বাস তোর সোহানা সব শুনে তোর কাছে ফিরে আসবে। রাতুলের কথা শুনে সিয়াম কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, আজ থেকে 15 বছর আগে, তখন আমার বয়স 14 বছর। আমি তখন ক্লাস 8-এ পড়ি, আর সুহানা আমাদের পাশের গ্রামের মেয়ে। ও তখন ক্লাস 5-এ পড়ে। ও আমার থেকে বয়সে 4 বছরের জুনিয়র ছিল। আমরা দুজনে একটা কোচিংয়ে পড়তাম। আমাদের যে স্যার পড়াতো আমরা এক ক্লাসে না হলেও মাঝে মাঝে একসাথে পড়তাম। সুহানা কথা কম বলতো, ও কখনো সেভাবে আমার সাথে কথা বলেনি। একদিন বিকেলবেলা পড়ানোর সময় হঠাৎ ঝড় ওঠে, তারপর শুরু হয় বৃষ্টি। আমাদের স্যার জাভেদ মল্লিক বলে, অতীত
সিয়াম, তুই যখন বাড়ি যাবি সুহানাকে সাথে করে নিয়ে যাবি। ওর মা ফোন করেছিল, ওদের বাড়িতে লোক নেই, কেউ নিতে আসতে পারবে না। ওর বাবা ব্যবসায়ের কাজে কলকাতা গেছে। জাভেদ স্যারের কথায় সুহানার দিকে সিয়াম তাকিয়ে দেখে সুহানা মাথা হেট করে বসে আছে। বৃষ্টি তখনও থামেনি। সিয়াম ও সুহানা একসাথে রাস্তা দিয়ে যাচ্ছে। তখন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। সুহানা খুব ভীতু মেয়ে। সুহানা যেতে যেতে দাঁড়িয়ে পড়ে। সেটা দেখে সিয়াম বলে, কি হলো, দাঁড়িয়ে পড়লেন কেন? আমার খুব ভয় করছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে, একটু অপেক্ষা করলে হতো না? রাত 9টা বেজে গেছে, আর কতক্ষণ অপেক্ষা করবে? তাছাড়া স্যার কোচিং সেন্টার বন্ধ করে চলে গেছে। যে যার বাড়ি চলে গেছে। একমাত্র স্যার আমাকে দায়িত্ব দিয়েছে তোমাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। কথাটা শেষ হওয়ার সাথে সাথে আকাশে বিদ্যুৎ চমকে ওঠে। সুহানা সিয়ামকে জড়িয়ে ধরে আর বলে, আমার খুব ভয় করছে, আকাশ ডাকলে আমার খুব ভয় লাগে, চলুন না একটু কোথাও বসে যাই। সুহানা, যদি অপেক্ষা করা হয় দেরি হয়ে যাবে। তুমি বরঞ্চ আমার সাইকেলে বসো, তোমার কোনো ভয় করবে না। আমি খুব আস্তে করে সাইকেল চালাবো, আর আমি তো সাথে আছি, তোমার কিসের ভয়? প্রথমে সুহানা আপত্তি করলো, কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখে বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। সে আর আপত্তি না করে সিয়ামের সাইকেলে উঠে বসে। একটা মাত্র ছাতা, তাই সিয়াম বলে, ছাতাটা তুমি ধরে বসবে, আর তুমি নড়াচড়া করবে না। বৃষ্টি পড়ছে, তাহলে স্লিপ খেয়ে পড়ে যেতে পারি। সিয়ামের কথা মতো সুহানা চুপ করে সাইকেলে বসে থাকে। কিছুক্ষণ পর সিয়াম সুহানাকে তাদের বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে কলিং বেল টিপতে সুহানার মা মাহফুজা বেগম ছুটে আসে আর সুহানাকে বলে, তুই এসেছিস? আমার যে কি ভয় করছিল কি বলবো। আমি তো স্যারকে ফোন করেছিলাম, বলে আপনাকে চিন্তা করতে হবে না, আমার লোক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আপনার মেয়ে নিরাপদে বাড়ি যাবে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তারপর সিয়ামের দিকে তাকিয়ে বলে, অনেক ধন্যবাদ বাবা তোমাকে আমার মেয়েকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। মাহফুজা বেগমের কথায় সিয়াম হাসে। ধন্যবাদ দিতে হবে না আন্টি, আমরা একসাথেই পড়াশোনা করি। হয়তো সুহানা আমার থেকে জুনিয়র, তবে এক স্যারের কাছে পড়ি, তো এটা আমাদের কর্তব্য। এখন আমি আসছি আন্টি। তোমাদের কোথায় বাড়ি? পাশের গ্রাম। তোমার বাবার নাম কি? পারভেজ চৌধুরী। ও, তুমি তাহলে পারভেজ ভাইয়ার ছেলে। তোমার বাবাকে তো চিনি, তোমার বাবা প্রায় আমাদের বাড়িতে আসে, আর সুহানার বাবা তোমাদের বাড়িতে যায়। তোমরা খুব বড় লোক, তবে তোমার বাবা খুব ভালো মানুষ, কোনো অহংকার নেই। তার ছেলে তুমি, তাই তুমি তো ভালো হবেই। মাহফুজা বেগমের কথায় সিয়াম হাসে, আর কিছু বলে না। কিছুক্ষণ মাহফুজা বেগম গল্প করতে থাকে আর সিয়াম মন দিয়ে শোনে। সেটা দেখে সুহানা বলে, মা, তুমি কি ওকে বাইরে দাঁড় করিয়ে রেখে দেবে? দেখছো না বৃষ্টি পড়ছে, ও তো ভিজে যাচ্ছে, ওকে ভেতরে আসতে বলো। না সুহানা, আজকে আমি পুরো ভিজে গেছি, তোমাদের বাড়িতে ঢুকলে হবে না, আমার মাও চিন্তা করবে। এখন আমি আসছি। সাবধানে যাবে। সিয়াম ঘাড় নেড়ে সম্মতি জানায়। এইভাবে কেটে গেল 15 দিন। তারপর একদিন সিয়াম তার বন্ধুদের সাথে ফুটবল খেলছিল। সুহানা সেখানে গেল আর সিয়ামকে উদ্দেশ্য করে বলল, আজকের ম্যাচে তুমি খেলবে? হ্যাঁ, কেন? গোল দিতে হবে কিন্তু। তোমার বিপক্ষে সোলেমান ভাইয়া আছে। ওরা কিসব আলোচনা করছিল। কি আলোচনা করছিল? তোমাকে আঘাত করবে যাতে তুমি আর খেলতে না পারো। আমি তখন যাচ্ছিলাম আর ওরা আলোচনা করছিল, তাই তোমাকে বললাম যখন খেলবে একটু সতর্ক থাকবে যাতে তোমাকে কেউ আঘাত না করে। আমাকে যদি কেউ আঘাত করে তাতে তোমার কি? আমার কষ্ট হবে না বুঝি? সেদিন তুমি বৃষ্টিতে ভিজে আমাকে বাড়িতে দিয়ে এসেছিলে, আমার যাতে কোনো ক্ষতি না হয়, আমি যাতে আঘাতে না পাই। তুমি কত সাবধানে আমাকে সাইকেলে চাপিয়ে নিয়ে গেলে, আর তোমার যদি কেউ ক্ষতি করে আমার বুঝি ভালো লাগবে? আমি কখনো তাকে পছন্দ করব না যে তোমার শত্রু, সে আমারও শত্রু। সুহানার কথা শুনে সিয়াম আর চোখে সুহানার দিকে তাকিয়ে দেখে ছল ছল চোখে সিয়ামের দিকে তাকিয়ে আছে সে চোখের দিকে তাকিয়ে সিয়ামের মায়া হয়। সিয়াম বলে, আরে পাগলি, মন খারাপ করছো কেন? আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। এটা তো একটা প্রতিযোগিতা, এখানে হার জিত থাকবে, তবে আমি চেষ্টা করব যাতে আমার দল জেতে। তুমি এখন সাবধানে বাড়ি চলে যাও। আমার ইচ্ছে ছিল তোমার খেলা দেখার, কিন্তু আমি খেলা দেখতে পারবো না, আমি টেনশনে থাকবো, তাই আমি চলে যাচ্ছি। বেস্ট অফ লাক। কথাটা বলে সুহানা চলে যায়। সিয়াম ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে।
এর কিছুদিন পর স্কুল শেষে সিয়াম বলে, আজকে এক জায়গায় যাবে আমার সাথে? কোথায় নিয়ে যাবে? আজকে তো সকাল করে ছুটি হয়ে গেছে, নদীর পাড়ে একটু ঘুরতে যাবে? হ্যাঁ যাব। সেদিন ওদের স্কুল সকালে ছুটি হয়ে গিয়েছিল। সিয়াম ও সুহানা নদীর ধারে ঘুরতে গিয়েছিল। সেখানে গিয়ে সিয়াম বলে, আচ্ছা সুহানা, আমি তোমাকে বলার সাথে সাথে তুমি চলে এলে, তুমি কোনো প্রশ্ন করলে না কেন? আমি তোমাকে বিশ্বাস করি আর ভালোবাসি, তাই তো আমি কোনো প্রশ্ন করিনি। আমাকে ভালোবাসো? ভালোবাসি তো, তোমার সব কিছুকে আমি ভালোবাসি। 10 বছরের মেয়ে সুহানা, সে ভালোবাসে কি বোঝে না, তবু তার মনে হয়েছে সিয়ামকে তার ভালো লাগে। তুমি যদি আমাকে ভালোবাসো, আমি যা বলবো তাই শুনবে তো? হ্যাঁ শুনবো, আমি তোমার সব কথাই শুনি। ঠিক আছে, এখন ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। এখন আমি তোমায় কিছু বলবো না, যখন বলার তখন আমি বলবো। সারা জীবন সেই কথাটা কিন্তু মনে রাখবে। মনে রাখবো গো। আমাকে বিশ্বাস হচ্ছে না তোমার? তুমি জীবনে কি হতে চাও সোহানা? আমি তো এখন ছোট, আমি ঠিক বুঝতে পারি না, তবে আমি একজন ভালো মানুষ হতে চাই, মানুষের জন্য কিছু করতে চাই, আর সব সময় তোমাকে পাশে পেতে চাই। আর তুমি কি হতে চাও? সোহানা, আল্লাহ জানে আমার ভাগ্যে কি আছে, তবে আমিও তোমার মতো একজন ভালো মানুষ হতে চাই। আর তুমি সারা জীবন আমার পাশে থাকবে তো? সিয়ামের কথা শুনে সুহানা কিছু বুঝতে পারে না। সেটা খেয়াল করে সিয়াম বলে, আমার কথা কিছু বুঝতে পারছো না? না। এখনো তোমার বয়স হয়নি পাগলি বোঝার মতো। আজকে সুহানার বাবা তামিম খান এসেছে সিয়ামদের বাড়িতে। সিয়ামকে দেখে বলে, তুমি তো পারভেজ ভাই আর বড় ছেলে, কেমন আছো বাবা? সেদিন তোমার আন্টি বলেছিল তুমি নাকি সোহানাকে আমাদের বাড়ি নিয়ে এসেছিলে। তারপর তোমার বাবার পরিচয় দিতে তোমার আন্টি চিনতে পেরেছি। বাবা, কিসে পড়ছো তুমি এখন? ক্লাস 8-এ পড়ি। ওদের দুজনের কথাবার্তার মাঝে সিয়ামের মা আঞ্জু বেগম রুমে ঢোকে। তামিম খানকে দেখে আঞ্জু বেগম বলে, চাচা, আমি তো ঠিক ওষুধই দিচ্ছি। ঠিক আছে, আমি ওষুধ পাল্টে দিচ্ছি, আপনি এগুলো খান, দেখবেন আস্তে আস্তে কমে যাবে। ভাইয়ার সাথে একটু দরকার ছিল। ভাইয়া কোথায়? ভাইয়া বাড়িতেই আছে, আসছে। তো আমার ছেলের সাথে কি গল্প করা হচ্ছিল? আপনার ছেলেকে আমার মেয়ে খুব পছন্দ করে, সেজন্য আমার মেয়ের মা বলেছিল আপনার ছেলেকে আমার মেয়ের জামাই বানাবে। কিছুদিন আগে বৃষ্টি পড়ছিল, আমার মেয়ে প্রাইভেটে গিয়েছিল। সিয়াম আমার মেয়েকে খুব সাবধানে আমাদের বাড়ি পৌঁছে দিয়েছে। তারপর থেকেই আমার মেয়ের মুখে শুধু সিয়ামের নাম শোনা যাচ্ছে। তাই মজা করে ওর মা বলেছিল, তোর যখন সিয়ামকে এত পছন্দ, বড় হ, তোদের দুজনকে বিয়ে দিয়ে দিব। তামিম খানের কথা শুনে আঞ্জু বেগম হাসতে হাসতে বলে, তাই? এক তো খুব ভালো কথা। তবে ওরা দুজনেই তো এখন ছোট, আগে বড় হোক, তারপর দেখা যাবে। তারপর কিছু কথাবার্তা বলে তামিম খান সেখান থেকে চলে যায়। সিয়ামের মুখ থেকে এই কথা শুনে রাতুল বলল, তারপর কি হলো? সোহানার খবর কি? সেদিন তামিম খান এসেছিল আমাদের বাড়িতে বাবার কাছ থেকে টাকা আনতে, ব্যবসা করবে বলে। বাবা ওকে 5 লক্ষ টাকা দিয়েছিল। বাবা টাকাটা ওকে দিয়েছিল, ওর একটা জলা জমি ছিল, সেটার দাম এমন কিছু ছিল না। তবু ওই ভদ্রলোকের ইচ্ছে ছিল গাড়ির ব্যবসা করার। ও আগে একজন মেকানিক ছিল, পুরনো গাড়ি কিনে বিক্রি করত। ও ব্যবসাটাকে বড় করতে চাইছিল, সেজন্য জমিটা বিক্রি করতে চাইছিল, কিন্তু কেউ কিনতে চাইছিল না। তামিম খান এমনি টাকা নিতে চাইছিল না, সেজন্য বাবা ওই জমিটা কেনে আর তার বিনিময়ে 5 লক্ষ টাকা দেয়, যার দাম 2 লক্ষ টাকা। সেটা 5 লক্ষ টাকার বিনিময়ে বাবা কিনেছিল, সেজন্য লোকটা বাবাকে কৃতজ্ঞতা জানায়। ওই টাকাটা নিয়ে উনি শহরে চলে যান। তারপর ওখানে উনি ব্যবসা শুরু করেন। উনি আর আমাদের গ্রামে ফিরে আসেননি। এভাবে কেটে গেল অনেক দিন। হঠাৎ আমার বাবা অসুস্থ হয়ে পড়ল। তারপর একদিন বাবা মারা যায়। তখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি। বাবার ব্যবসার হাল ধরি, তারপর ভাইকে ব্যবসার দায়িত্ব দিই, আর আমিও মাঝে মধ্যে দেখাশোনা করি। একমাত্র তুই আর আমার এক স্যার আর আমার ডিপার্টমেন্টের অফিসাররা জানে আমি কি কাজ করি। তারপর একটা কাজে কলকাতায় আমার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে তামিম খানকে দেখি আর চিনতে পারি। তার সাথে সুহানাকে দেখতে পাই। অনেক কষ্টে আমার এক বন্ধু চাচার মাধ্যমে ওর বাবার কাছে আমি কাজটা পাই। ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি কাজ করি। আমার ইচ্ছে ছিল আমি সুহানার সাথে দেখা করে কথা বলবো,
কিন্তু তার আগেই সুহানার এক ভয়ঙ্কর রূপ আমার সামনে ধরা পড়ে, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তারপর এখন তদন্ত করতে গিয়ে জানতে পারি সুহানা জাল ওষুধের ব্যবসার সঙ্গে যুক্ত। সুহানা আমাকে চিনতে পারেনি, ও আমাকে প্রতি পদে অপমান করে। আমি নাকি গাইয়া, আনকালচারেড, আনএডুকেটেড, এইসব ভাষায় ও আমার সাথে কথা বলে। তার জন্য আমি কিছু মনে করিনি, কিন্তু আমি ভাবতে পারিনি সুহানা এত বড় ক্রিমিনাল। ও ডাক্তার হয়ে মানুষের জীবন নিয়ে খেলছে শুধুমাত্র পয়সার জন্য। যে মেয়েটা একদিন ভয়ে আমাকে জড়িয়ে ধরেছিল, সেই মেয়েটাই এখন ক্রিমিনাল হয়ে গেছে। তদন্ত করতে গিয়ে একের পর এক তথ্য আমার কাছে উঠে এসেছে। আমি চমকে যাচ্ছি, কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। তবে তবে সুহানাকে আমি হারাতে পারবো না। ওকে এই চক্র থেকে আমাকে বাঁচাতেই হবে। আমি চেষ্টা করবো যাতে এই কাজ না করে, আর ওর অহংকার থেকে ওকে বের করে আনার। এদিকে সাইমন আজকে ফোন করেছে তরিকে। তরি তখন টিভি দেখছিল। ফোনটা বাচ্চা দেখে ফোন রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সাইমন বলছি। সাইমন বলতেই তরি বুঝতে পারে না, তাই সে বলে, সরি, আমি সাইমন বলে কাউকে চিনি না, এখন রাখছি। ফোনটা যদি কেটে দাও আমি কিন্তু বাড়িতে চলে আসব। আমি তোমার বাড়ির বাইরে আছি। কে আপনি? হাজারদুয়ারিতে ঘটে যাওয়ার ঘটনা কথা ভুলে গেলে? আমার টাকাটা কবে দিচ্ছ? আমার যে ক্ষতিপূরণ করেছ? সরি ভাইয়া। আর সরিতে কাজ হবে না। তুমি বললে 2 দিন পর একটা ঠিকানা বলবে, আর আমি সেখানে দেখা করব। আজকে তো 1 সপ্তাহ হয়ে গেল, তুমি তো কন্ট্যাক্ট করনি আমার সাথে। ভাগ্যিস তোমার ফোন নাম্বারটা ছিল, তা না হলে কি হতো বলো তো? ওটাই তো আমি ভুল করে ফেলেছি। ঠিক আছে, আজকে আমাদের বাড়িতে আসতে হবে না। আপনি কলেজ শেষ করে আমি আপনার সঙ্গে দেখা করে নেব। আর দেখুন, আমাকে অপমান করবেন না। একটা কোল্ড ড্রিঙ্কসের দাম কখনো 5,000 টাকা হতে পারে না। আপনি সবাইকে জিজ্ঞাসা করে দেখেন, আমার কাছে মাত্র 100 টাকা আছে, আর আমি ওই টাকাটাই দেব। আরে 100 টাকা জিনিসটা সুদে বেড়ে 5,000 টাকা হয়ে গেছে। নিকুচি করেছে আপনার সুদের টাকা, বাজে লোক একটা। সামনে এসো না, আমি কেমন বাজে লোক দেখাচ্ছি। আমি তোমার বাড়ির পাশে যে বকুল ফুলের গাছ আছে তার সামনে দাঁড়িয়ে আছি। আমি ফোন লোকেশন ট্যাগ করে এখানে চলে এসেছি। তুমি একটু দেখো, আমি এখানে দাঁড়িয়ে আছি। তারপর তরি জানালা দিয়ে দেখে সত্যি করেই সাইমন দাঁড়িয়ে আছে। তরি ভয় পেয়ে যায়। সে আবার সাইমনকে ফোন করে আর বলে, দেখুন, আমাকে ব্ল্যাকমেল করবেন না। সত্যি আমার কাছে টাকা নেই, আর আপনি কেন এরকম করছেন? আমরা খুব গরিব মানুষ। বাড়ি দেখে মনে তো হচ্ছে না গরিব মানুষ। এত বড় অট্টালিকা যাদের, তারা কি করে গরিব হতে পারে? দেখুন, এক সময় আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল, আজকে সত্যি আমরা খুব গরিব। আমার বাবার দাদুর তৈরি বাড়ি, তারপর ঘর আর জল গড়িয়ে খেলে যা হয় একটা সময় শেষ হয়ে যায়। আমার বাবা অসুস্থ, উনি কিডনির পেশেন্ট, ডায়ালিসিস চলছে। ওনার ট্রিটমেন্টের জন্য অনেক টাকা খরচ হয়ে গেছে। আমার বাবা আগে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো, কিন্তু এখন আর কিছু করে না। আমরা এক ভাই এক বোন। আমি প্রাইভেট পড়িয়ে আমার পড়াশোনার খরচ করি। আর আমার এক ভাইয়া আছে, তার সাথে আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু তবুও সেই ভাইয়া আমাকে অনেক হেল্প করে, যেটা কেউ জানে না। আমার যদি কিছু অসুবিধা হয় ভাইয়াকে বলি, ভাইয়া পাঠিয়ে দেয়। আমার মাও সে ভাইয়াকে খুব ভালোবাসে। তাই বলছিলাম, আপনি এইভাবে আমাকে চাপ দেবেন না। আপনি যদি চান আমি আপনাকে বাড়িতে নিয়ে আসব, কিন্তু প্লিজ কোনোভাবেই টাকার কথা বলবেন না। জাস্ট বন্ধু হিসেবে আমাদের বাড়িতে আসবেন, আর এসে দেখে যাবেন আমাদের ফ্যামিলির আর্থিক অবস্থা। আমার 2 চাচা আছে, তারা একই বাড়িতে থাকে। যদি আমাকে অপমান করে ওরা জানতে পারলে সারা পাড়ায় বলে বেড়াবে, তখন আমার মান সম্মান কোথায় থাকবে, বুঝতে পারছেন? তরির কথা শুনে সাইমনের একটু মায়া হয়। তারপর সাইমন বলে, ঠিক আছে, আমি টাকার কথা বলবো না, তবু তুমি একবার এসো, আমি তোমার সাথে তোমাদের বাড়ি যাব। তারপর তরি সাইমনকে বলল, আপনি ওখানে 5 মিনিট ওয়েট করুন, আমি এক্ষুনি আসছি। তারপর তরি তার মাকে বলে,
মা, আমার এক বান্ধবীর ভাই এসেছে, ও বাইরে দাঁড়িয়ে আছে। এখানে কোনো দরকারে এসেছিল, আমার সাথে দেখা করতে চাইছে। আমি কি যাব? তরির মা পপি বেগম তখন সবজি কাটছিল। মেয়ের কথায় পপি বেগম বলে, বান্ধবীর ভাই বলতে তোর কোন বান্ধবীর ভাই? তরিকে বলবে বুঝতে পারলো না, কারণ তার প্রত্যেকটা বান্ধবীকে তার মা চেনে। তার এক বান্ধবীর নাতাশার কথা মনে পড়ে গেল। তখন তরি বলল, মা, তুমি তো জানো আমি একটা কোচিংয়ে পড়ি, আর ওখানে নাতাশার সাথে আমার বন্ধুত্ব হয়েছে। নাতাশা খুব ভালো মেয়ে। আমি একদিন ওদের বাড়িতে গিয়েছিলাম, ওখানে ওর ভাইয়ের সাথে আমার আলাপ হয়। উনি ব্যবসা করে, এখানে ব্যবসার কাজে এসেছিল। ওই নাতাশার সাথে ফোন নাম্বার নিয়ে এসছে বলে যদি কোনো অসুবিধা হয়, ওখানে তরি বলে এক বান্ধবী আছে, তুমি ওদের বাড়িতে যেতে পারো। তা ওদের বাড়ি কোথায়? এই নারায়ণগঞ্জেই। জানিস তো আজকাল দিনকাল ভালো নয়, তার ওপর তুই বড় হয়েছিস, তোর বাবা অসুস্থ, যদি কোনো কিছু হয়ে যায় আমি সব সময় ভয়ে ভয়ে থাকি। তবে ছেলেটা যখন এসেছে তুই ওকে আমাদের বাড়িতে নিয়ে আয়। তোর চাচিরা ভালো মানুষ নয়, সুযোগ বুঝেই বদনাম করে দেবে। বাড়িতে বড় মেয়ে থাকলে কত যে ভয়ে ভয়ে থাকতে হয় তার ঠিক নেই। মায়ের অনুমতি পেয়ে তরি সাইমনের সাথে দেখা করে আর বলে, চলুন, মা আপনাকে বাড়িতে নিয়ে যেতে বলল। সাইমন কোনো কথা না বলে তরির সাথে গেল। তরি তার মাকে বলল, মা, এই সেই ভাইয়াটা। তরির মা ডাক শুনে সাইমন বুঝতে পারে। সে পপি বেগমকে বলে, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তা বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু আন্টি, ছেলেকে কেউ আপনি বলে? আচ্ছা বাবা, তুমি বলবো। আসলে প্রথম বাড়িতে এলে আগে তো পরিচয় ছিল না, তাই আপনি বলছি। তা বাবা তোমার নাম কি? আমার নাম সাইমন চৌধুরী। কি করা হয় তোমার? বাবার ব্যবসায় দেখাশোনা করি। তুমি কি বাবা মার একমাত্র সন্তান? না না, আমার বড় ভাই আছে, ও ব্যবসার কাছে আমাকে সাহায্য করে। তাছাড়া ও একটা অন্য জব করে। আমার বাবা হঠাৎ করে মারা যায়, তারপর থেকে আমরা দুই ভাই ব্যবসায় হাল ধরে। বাড়িতে শুধু আমার মা আছে, আর কেউ নেই। খুব ভালো লাগলো তোমার সাথে আলাপ করে। তুমি বসো বাবা, আমি এক্ষুনি আসছি। তরি সাইমনকে ঠান্ডা পানি দেয়। সাইমন তরির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, দেখলে তো, শেষ পর্যন্ত তোমাদের বাড়ি চলে এলাম। তোমার মা খুব ভালো, তুমি কেন রকম ভালো হতে পারোনি? সাইমনের কথায় তরি ভিঞ্চি কেটে ওখান থেকে চলে যায়। সাইমন দেখে তরির বাবা বিছানায় শুয়ে আছে। খুবই গরিব ফ্যামিলি। বাড়ির পরিবেশ দেখে মনে হয় একটা আভিজাত্য আছে, কিন্তু ভেতরে দেখে বুঝতে পারা যাচ্ছে সহায় সম্বলহীন মানুষ। নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলে সাইমন আসছি বলে ওখান থেকে চলে আসে। পপি বেগম বলে, যা তরি, সাইমনকে এগিয়ে দিয়ে আয়। মার কথা শুনে তরি পিছনে পিছনে আসে। সাইমন তরিকে বলে, খুব তাড়াতাড়ি তোমাকে আনতে আসছি, আর তুমি রেডি থেকো। সাইমনের কথায় তরি কিছু বুঝতে পারে না। সে কিছু বলতে যাবে কি তার আগেই সাইমন সেখান থেকে চলে যায়। এদিকে সিয়াম চারিদিকে লোক লাগিয়ে তথ্য সংগ্রহ করছে। আজকে সে তামিম খানের অফিসে এসেছে। ওকে দেখে মাহফুজা বেগম বলে, সিয়াম, তুমি কি ওই অফিসটাই ছিলে? দুদিন দেখতে পাইনি। হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম, আপনি কি ব্যস্ত আছেন? কেন বলো তো? আপনি যদি কিছু মনে না করেন, দুটো কথা আপনার কাছে জানতাম। কিছু মনে করবো না। কি জানতে চাও বলো। ছোট ম্যাডাম, অর্থাৎ আপনার মেয়ে সুহানা, ও কি প্রথম থেকেই এরকম অহংকারী ছিল? না বাবা, ও খুব ভালো ছিল। আমরা গ্রামে থাকতাম। ও তখন খুবই শান্ত সরল একটা মেয়ে ছিল, কিন্তু শহরে আসার সাথে সাথে ওর মধ্যে পরিবর্তন হয়ে যায়। ওর বান্ধবী পলি, আবির এদের সাথে মেলামেশা করার পর থেকে ওর মধ্যে আরও পরিবর্তন হয়। আমি তো মাঝে মাঝে আমার মেয়েকে চিনতেই পারি না, অথচ ছোটবেলায় ও কত ভালো ছিল। ও যখন ক্লাস 5-এ পড়ে তখন থেকে ওর বাবা গাড়ি ব্যবসা শুরু করে। তারপরে আমরা শহরে চলে আসি। এসে ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। তারপর থেকে আমাদের গ্রামে যাওয়া হয়নি, আমরা এখানেই থাকি। কিছুক্ষণ থেমে মাহফুজা বেগম সিয়ামকে জিজ্ঞেস করে, কেন বাবা, তুমি এসব কথা জিজ্ঞাসা করছো? গ্রামের কোনো কথা মনে পড়ে না? তারপর থেকে যাওয়া হয়নি। তোমাদের আঙ্কেল বিজনেসে ব্যস্ত হয়ে গেল, সুহানা স্কুলে ভর্তি হলো, তারপর যাব আর যাওয়া হয়নি। ঠিক আছে আন্টি, আজকে আমি আসছি। মোটামুটি আমার কাজ সব হয়ে গেছে। সিয়াম বাড়িতে এলে তার ছোট ভাই সাইমন বলে, ভাই, আমি বিয়ে করব।
ভাইয়ের কথা শুনে সিয়াম বলে, এ তো খুব ভালো কথা। কেন রে, কাউকে তোর ভালো লেগেছে? হ্যাঁ ভাই, তুই একটু মাকে ম্যানেজ কর না। ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলছি। কিছুক্ষণ পর আঞ্জু বেগম এলে সিয়াম বলে, মা বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। বল না, কি বলবি? মা, সাইমনের একটা মেয়েকে ভালো লেগেছে, ও তাকে বিয়ে করতে চাইছে। এ ব্যাপারে তোমার কি মতামত? সিয়ামের কথা শুনে আঞ্জু বেগম হাসলো আর বলল, এ তো খুব ভালো কথা। বড় হয়েছে, বিয়ে দিতে হবে। ছেলে যদি পছন্দ হয়, আমার কোনো অপছন্দ নেই। কিন্তু বড় ভাই থাকতে আমি তো ছোট ভাইয়ের বিয়ে দিব না। আগে তোকে বিয়ে করতে হবে, তারপর সাইমনের বিয়ে। মায়ের কথা শুনে সিয়াম বলল, মা, এখন আমি বিয়ে করব না, আমাকে আর কিছুদিন সময় দাও। সাইমন যখন পছন্দ করেছে, তুমি ওর বিয়েটা দিয়ে দাও। বড় ভাই থাকলেও তো অনেক সময় ছোট ভাইয়ের বিয়ে হয়। সিয়ামের কথায় বিরক্ত হলো আঞ্জু বেগম আর বলল, বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে হয় ঠিক কথা, কিন্তু আমার সংসারে হবে না। যে বড় তার আগে বিয়ে হবে। তোর তো 29 বছর বয়স হয়ে গেল, বাবার ব্যবসা দেখাশোনা করছিস, নিজের একটা ভালো জব করছিস, বাড়ি গাড়ি সবই তো আছে। তোর আর কিসের অভাব যে তুই বিয়ে করতে চাইছিস না? বউকে খাওয়াতে পারবি না? আশা করি তোর সে ক্ষমতা আছে। সেসব ব্যাপার নয় মা, ব্যাপার অন্য জায়গায়। আমি ঠিক তোমাকে বোঝাতে পারবো না। তবে তবে আর কিছুদিন অপেক্ষা করো। আমি বিয়ে করব না যে তা নয়, মানে ঠিক তোমাকে বলতে পারছি না। প্লিজ মা, তুমি না করো না। সাইমন যখন পছন্দ করেছে, আগে আগে ওর বিয়ে দাও। আমাকে আর একটু সময় দাও। কেন সিয়াম, তুই কি কাউকে ভালোবাসিস? তাহলে বল আমাকে, আমি নিজে যাব মেয়ের বাবা মার সাথে কথা বলতে। মায়ের কথা শুনে সিয়াম মায়ের পায়ের কাছে বসে পড়ল আর মায়ের কোলে মাথা রেখে সিয়াম বলল, প্লিজ মা, আমাকে আর একটু সময় দাও, তারপর আমি তোমাকে সব বলবো। তুমি না করো না। সাইমনের মনে লেগেছে মেয়েটাকে, তাই আজ ও আমাকে বললো সামনের সপ্তাহে তুমি আমি দুজনই যাব মেয়ের বাবা মায়ের সাথে কথা বলতে। সিয়ামের কথা আঞ্জু বেগম কি বুঝলো কে জানে। সে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে শাহের সুরে বলল, আমি জানি বাবা, তুই না বললেও তোর মনের কথা আমি বুঝতে পারছি। কেউ তো তোর জীবনে নিশ্চয়ই আছে। তবে আমি আর তোকে অনুরোধ করব না। তুই যখন মনে করবি বিয়ে করবি। তাহলে সাইমন যখন পছন্দ করেছে, চল মেয়েটাকে গিয়ে দেখে আসি। তারপর পাশে দাঁড়িয়ে থাকা সাইমনের কান ধরে আঞ্জু বেগম বলে, মেয়েটাদের বাড়িতে কে কে আছে রে? মেয়েটার এক ভাই, এক বোন। ওর বাবা অসুস্থ। ওরা আগে বড়লোক ছিল, এখন ওদের কিছু নেই, শুধু বনিদি বাড়িতেই আছে। আগে ওর বাবা প্রাইভেট কোম্পানিতে কাজ করত, কিন্তু এখন অসুস্থ বলেছে ডিউটি দিতে পারে না। তার কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে, ডায়ালিসিস চলছে, আর বেশি দিন বাঁচবে না। সাইমনের কথা শুনে আঞ্জু বেগম বলল, মেয়েটার এত কষ্ট ঠিক আছে, আমি আর তোর ভাইয়া সামনের সপ্তাহে যাব। তুই মেয়েটার সাথে কথা বলে ওকে জানিয়ে দিস, আর ওরা যেন কিছু আয়োজন না করে। এদিকে আজকে একটা গোপন বৈঠক চলছে, যার উদ্যোক্তা আবির, সাথে পলি আছে, সুহানা আছে আর রাকিব আছে। পলি বলছে, আবির, আমার মনে হয় যে পুলিশ সন্দেহ করেছে। কিছুদিন আগে আমার নার্সিংহোমে দুটো শিশু মারা গিয়েছে। এই নিয়ে একটা ঝামেলা হয়েছিল। ওদের ফ্যামিলির লোক থানায় ডায়েরি করেছিল, তদন্ত করেছে। বলেছে ভুলভাল কিছু ওষুধ খাওয়ানো হয়েছে। ওষুধের সাপ্লাই কোত্থেকে এসেছে। অত ভয় পেলে চলবে না, আমাদের কাজ আমাদের করতে হবে। ওষুধ তো শুধু আমরা একা দিচ্ছি না, আরও অনেক কোম্পানি থেকেই দিচ্ছে। ওদের কথার মাঝে সুহানা বলে, না আবির, পলি ঠিকই বলেছে। আমারও পেশেন্টরা একই অভিযোগ করছে। আমি বুঝতে পারছি না, আমাদের এই কারখানাটাতে ভালো ওষুধ তৈরি হয়, তা জাল ওষুধ হবে কি করে, যা খেয়ে রোগীরা অসুস্থ হয়ে পড়ছে। সুহানার কথার পরিপ্রেক্ষিতে আবির বলে, কেন বোঝো না? বাজারে এখন প্রতিযোগিতা চলছে, কেউ আমাদের বদনাম করার চেষ্টা করছে। রাকিব, তুই বিষয়টা দেখে নিবি। তোর এক বন্ধু উকিল আছে না, যদি কিছু সমস্যা হয় তুই তাকে বলে রাখবি, কেমন? মার্কেটে যত দোকান আছে, নার্সিংহোম আছে, সব অর্ডার যেন আমরাই পাই। আবির, আমার কিন্তু ভয় করছে। সুহানার কথায় আবির কোনো উত্তর দেয় না, কিন্তু পাশ থেকে রাকিব বলে, অত ভয় পেলে চলবে সোহানা? সেজন্য তো আমি তোমায় বলেছিলাম যে আমাকে বিয়ে করো, সব ভয় দূর করে দেব।
কিন্তু তা নয়, তুমি বললে এই ব্যাপারে বাবা সিদ্ধান্ত নেবে। আমি কিছুদিন পর তোমাদের বাড়ি যাব আর তোমার বাবার মতামত নেব, তোমার বাবাকে রাজি করিয়ে নেব। তখন কিন্তু না বললে হবে না। হ্যাঁ রাকিব ভাই, তাই করুন। অনেকদিন আমার বাড়িতে বিয়ে খাওয়া হয়নি। ওদের কথা শুনে আবির রেগে যায় আর বলে, ওই এখানে আমরা বিয়েবাড়ি আলোচনা করতে আসিনি, আমরা অন্য একটা বিষয়ে আলোচনা করতে এসেছি। পলি, তোমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, তার কি হলো? কোন ডোনার পাওয়া যাচ্ছে না? আজে বাজে কথা না বলে চেষ্টা করো। আজকে সাইমন তরিকে ফোন করে আর বলে, হ্যালো তরি, কি করছো? কি করব, বসে বসে ঘোড়ার ঘাস কাটছি। তোমার মা তোমার পাশে আছে? কেন গো, আমার মার সাথে কি দরকার? আমার মা কথা বলবে। মা কথা বলবে শুনে তরি ভয় পেতে লেগে যায়। সে আমতা আমতা করে বলে, একটু দাঁড়ান, মা রান্নাঘরে আছে, দিচ্ছি ফোনটা। তরি তার মাকে ফোনটা দিলে ওদিক থেকে আঞ্জু বেগম বলে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আঞ্জু বেগমের কথা শুনে পপি বেগম বলে, ভালো কি করে বলি, তোরির বাবার শরীর ভালো নয়। হ্যাঁ, আমি সব আমার ছেলের মুখ থেকে শুনেছি। কি আর করবেন, আল্লাহকে ডাকুন, সেই একমাত্র পথ দেখাবে। এই অবস্থায় কথাটা বলা উচিত নয়, তবুও বলছি। আপনার সাথে আমার কিছু কথা আছে, যদি কিছু মনে না করেন তাহলে কি আমি কথাটা বলতে পারি? মনে করার কি আছে, আপনি বলুন না। কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আসলে কিছুদিন আগে আমার ছেলে আপনার মেয়েকে দেখে, আর আপনার মেয়েকে দেখে ওর পছন্দ হয়ে যায়। ও আমাকে এসে বাড়িতে বলে। তাই আপনি যদি কিছু মনে না করেন, আপনার মেয়েকে আমি আমার ঘরের বউ করে আনতে চাই। আমার দুই ছেলে, বড় ছেলে শিয়াম আর ছোট ছেলে সাইমন। শিয়াম এখনও বিয়ে করেনি, বিয়ে করবে পরে। ওর এখন কিছু কাজের চাপ আছে, তাই করতে চাইছে না। কিন্তু সাইমন আপনার মেয়েকে পছন্দ করেছে। তাই আপনি যদি কিছু মনে না করেন, আমি খুব তাড়াতাড়ি ওদের দুজনের বিয়ে দিতে চাই। আঞ্জু বেগমের কথা শুনে পপি বেগম বলল, আপু, আপনার ছেলেকে আমি দেখেছি, আমার মেয়েকে আপনার ছেলে দেখেছে, কিন্তু আমার মেয়েকে আপনি তো দেখেননি। আঞ্জু বেগম কথাটা পপি বেগমকে শেষ করতে দিল না, তার আগেই বলল, আমার ছেলের পছন্দই আমার পছন্দ। তাছাড়া ভাইয়া অসুস্থ, আমার খুব খারাপ লাগছে। এই অবস্থায় আপনাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। আমি দোয়া করি ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ধন্যবাদ আপু, আপনার কথাবার্তা আমার ভালো লেগেছে। আর সাইমনকেও আমারও পছন্দ হয়েছে। মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে, আর আমাদের মাথার উপর কেউ নেই। তাই আপনারা আসুন আমাদের বাড়িতে, আমাদের আর্থিক অবস্থাও সেই সাথে আমার মেয়েকে দেখে যান। হ্যাঁ, আমরা পরশুদিন যাচ্ছি, আমার দুই ছেলেকে নিয়ে আমি যাব। ঠিক আছে আপু। আজকে সিয়াম তার মা সাইমনের সাথে তরিদের বাড়িতে এসেছে। বাড়ির কাছে সেই সিয়ামের খুব পরিচিত লাগে জায়গাটা। তারপর পাত্রীর বেশে তরিকে দেখে সিয়াম বলে, তরি তুমি? সিয়ামের কথায় তরি সিয়ামের দিকে তাকায়, তারপর বলে, ভাইয়া আপনি? আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম যে তোমাকে আমি আমার ভাইয়ের বউ বানাবো। আল্লাহ বোধহয় আমার কথাটা শুনেছিল, তাই তো আজকে আমার ভাইয়ের জন্য তোমাকে দেখতে এসেছি। এই ছেলে বুঝি আপনার ভাই হয়? আমার একমাত্র আদরের ছোট ভাই। সিয়ামের কথা শুনে সাইমন বলল, ভাইয়া তুই তরিকে চিনিস? সিয়ামের কথা শুনে পাশ থেকে পপি বেগম বলে, শুধু তোমার ভাইয়া নয়, আমরা তোমার ভাইয়াকে চিনি। এর আগেও আমাদের বাড়িতে এসেছে, আমার ননদের সাথে এসেছিল। ও তো ওখানে কাজ করে। ভাইয়া তুই কোথায় কি কাজ করিস? তোকে আমি বলেছিলাম না আমি একটা অন্য জব করি। তারপর প্রসঙ্গ পাল্টে সিয়াম বলে, তোমাকে আমার তো আগে থেকেই পছন্দ ছিল, আমার মায়েরও পছন্দ আছে, ভাইয়েরও পছন্দ, তাহলে দুজনে একটু কথা বলে নাও। তারপর তরি ও সাইমনকে অন্য একটা রুমে নিয়ে যাওয়া হয়। সাইমন তরিকে বলে, আমার তো ভয় হচ্ছিল, না জানি ভাইয়া কি বলে, কিন্তু দেখলাম ভাইয়া তোমাকে অনেক দিন আগে থেকে পছন্দ করে। তাহাদের আর দেরি করে লাভ নেই, সামনের মাসেই ভাবছি বিয়েটা করে ফেলবো। না, আগে আমার অনার্স ফাইনাল পরীক্ষা হয়ে যাক তারপর। তাহলে এখনো তো 1 বছর অপেক্ষা করতে হবে। ক্ষতি কি 1 বছর অপেক্ষা করলে? আগে হলে পারতাম, এখন মনে হয় সম্ভব নয়। কেন সম্ভব নয়? কি করে বোঝাবো আমার মনের কথা? আমার বাবা অসুস্থ, বুঝতেই পারছেন,
তাই এই মুহূর্তে সম্ভব নয় আমার পক্ষে বিয়ে করার। যদি ধৈর্য ধরে থাকতে পারেন তবেই বিয়ে হবে, না হলে নয়। তরির কথা সাইমন বলে, ওকে ম্যাডাম, তাই হবে। আজকে রাকিব এসেছে তামিম খানের সাথে দেখা করার জন্য তার অফিসে। সেখানে সিয়াম উপস্থিত আছে। রাকিবকে দেখে তামিম বলে, সরি, আমি তো আপনাকে চিনতে পারলাম না। আপনি না চিনলে আমি আপনাকে চিনি। আমি একজন বিজনেসম্যান, সবাই আমাকে চিনতে পারে, কিন্তু আপনি কেন এসেছেন আমার কাছে? আমি সোহানের বন্ধু, আপনার সাথে কিছু দরকারে এসেছি। ও আচ্ছা, কি দরকারে এসেছেন বলুন। রাকিব তখন সিয়ামের দিকে তাকায়। সেটা দেখে তামিম খান বলে, সমস্যা নেই, ও আমার এখানে কাজ করে, আমার বিশ্বাসী একজন ছেলে, আপনি বলতে পারেন। তামিম খানের অনুমতি পেয়ে রাকিব বলে, আমি পেশায় একজন ডাক্তার, আর সোহানাকে আমি ভালোবাসি। আমি সোহানাকে বলেছিলাম, কিন্তু ও বলেছে আপনার সাথে কথা বলতে। ওর এই বিয়েতে আপত্তি নেই যদি আপনার মত থাকে। তাই বলছিলাম, যদি আপনার অনুমতি পাই তাহলে আমি আমার বাড়ির লোককে আসতে বলবো আমাদের বিয়ে ফাইনাল করার জন্য। তাহলে সোহানা তোমাকে এখানে পাঠিয়েছে? হ্যাঁ, ওই আমাকে বলল যে ওর মত আছে, তার আগে বাবার সাথে একবার কথা বলে নিলে ভালো হয়। ঠিক আছে, যদি সোহানার মত থাকে তাহলে আমার বিয়েতে আপত্তি নেই। তার আগে আমি সোহানার সাথে একবার কথা বলবো। তুমি এখন আসতে পারো। রাকিব যখন এই কথাগুলো বলছিল সিয়ামের খুব রাগ ধরছিল। এই রাগের কারণ সে জানে না। বাড়িতে এসে তামিম খান সুহানাকে জিজ্ঞেস করে, সোহানা, তুই কি ব্যস্ত আছিস? না বাবা। তুই একবার আমার রুমে আয়, তোর মা এখানে অপেক্ষা করছে, তোর সাথে আমার কিছু কথা আছে। কিছুক্ষণ পর সুহানা বাবা মার রুমে যায়। তামিম খান সুহানাকে বসতে বলে, তারপর জিজ্ঞেস করে, সোহানা, তুই রাকিব বলে কাউকে চিনিস? হ্যাঁ চিনি বাবা, কিন্তু কেন? আজকে রাকিব এসেছিল আমার অফিসে। ও বলছিল তোরা নাকি একে অপরকে ভালোবাসিস আর বিয়ে করতে চাস, শুধু আমার মতের অপেক্ষা করছিস। বাবার কথা শুনে সুহানা কি বলবে ভেবে পেল না। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, আসলে বাবা, রাকিব একদিন আমায় বলেছিল, আমি তখন বলেছিলাম আমার নিজস্ব কোনো মতামত নেই, বাবা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। কিন্তু রাকিব যে বলল ও নাকি তোকে পছন্দ করে, তুইও নাকি ওকে ভালোবাসিস। না বাবা, সেরকম ফিলিংস ওর প্রতি আমার নেই। আমি নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। আজ 25 বছর বয়সে কোনো পুরুষের প্রতি সে অনুভূতি আমার আসেনি। মেয়ের মুখ থেকে এই কথা শুনে তামিম খান বলল, তাহলে রাকিব মিথ্যা কথা বলল? ও যদি আমার প্রতি কিছু ফিল করে সেটা ওর ব্যাপার, আমার নয়। আমি ওকে কখনোই বলিনি আমি ওকে বিয়ে করব, তবে ও আমাকে প্রপোজ করেছিল, এটা সত্যি। তুই জানিস কি, ছোটবেলায় এক জায়গায় তোর বিয়ের কথা হয়েছিল। তুই তখন গ্রামের বাড়িতে থাকতিস। ওখানে তোকে দেখে একজনের ভালো লেগে যায়, আর সেই মহিলাই তোকে তার বড় ছেলের বউ করতে চেয়েছিল। তোর মায়ের মত ছিল, আমরা ঠিক করেছিলাম ওরা বড় হোক, তখন এইসব নিয়ে ভাবা যাবে। সেই ছেলেটার বাবা আমার অনেক উপকার করেছিল। আমার এই ব্যবসার জন্য ও 5 লাখ টাকা আমাকে দিয়েছিল। তার বিনিময়ে ও আমার 5 কাঠা জলা জমি কিনেছিল, যার দাম হয়তো 2 লক্ষ টাকা, কিন্তু 5 লাখ টাকা ও আমায় দিয়েছিল, কারণ ও জানতো আমি টাকাটা ধার হিসেবে নেব না। তাই ও জমির বিনিময়ে দিয়েছিল। তারপর ওই টাকা নিয়ে আমি শহরে আসি, ব্যবসা করি আর ব্যস্ত হয়ে যাই। আমি আর গ্রামে যাইনি, তাদের খবরও আমি ঠিক জানি না। আমার তো মনেই ছিল না। হঠাৎ কালকে তোর মা আমাকে মনে করিয়ে দেয়। তারপর আমি খবর নিলাম সেই ভাইয়া মারা গেছে। ওনার বিজনেস নাকি এখন ছেলেরা দেখাশোনা করছে। ওদের শহরে তো বড় বাড়ি আছে। ওরা 2 ভাই, বোন নেই। শুনেছি ছেলেটা খুব শিক্ষিত আর ভদ্র। তবে তোর যদি কোথাও সম্পর্ক না হয়ে থাকে, আমি সেই ছেলের সাথে তোর বিয়ে দিতে চাই। আমি খবর পেয়েছি সেই ছেলে এখনও বিয়ে করেনি। সামনের সপ্তাহে গ্রামে যাব। তোর মা, তুই দুজন আমার সাথে যাবি। বাবার মুখ থেকে সব কথা শুনে সুহানা বলল, কিন্তু বাবা। কথাটা সুহানাকে শেষ করতে দিল না। তার আগেই তামিম খান বলল, তুই এখন আয়, অনেক রাত হয়েছে, এবার আমি ঘুমাবো। সুহানা চলে গেলে তামিম খান তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, ধন্যবাদ মাহফুজা তোমায়। আমার সত্যিই মনে ছিল না, ভাগ্যে তুমি আমায় মনে করিয়ে দিলে। ভাবি একদিন আমাকে বলেছিল তোমার মেয়েকে আমার ছেলের বউ করব। ভাই তোমাকে সাহায্য করেছিল। ওই জমিটা এত টাকা দাম দিয়ে কেউ নিত না। ভাই আমাকে সেই দিন সাহায্য না করলে আমি হয়তো আজ বিজনেসম্যান হতে পারতাম না।
এক সপ্তাহ পর তামিম খান স্ত্রী ও মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে যায় আর আঞ্জু বেগমের সাথে দেখা করে আর বলে, ভাবি আমি জানি তোমরা অনেক রেগে আছো, কিন্তু বিশ্বাস করো আমি কাজের জন্য আসতে পারিনি। ভাই আমাকে অনেক সাপোর্ট করতো, ভাইয়ের কথা কখনো ভোলা যাবে না। তাই তো আবার ছুটে এসেছি প্রায় 15 বছর পর। তামিম খানের কথা শুনে আঞ্জু বেগম বলল, কতদিন পর আপনাকে দেখছি, এসেছেন খুব ভালো লাগছে। 15 বছর পর দেখা, আমি খুব খুশি হয়েছি। তাই আজকে আনন্দের দিনে কোনো বাজে কথা আলোচনা হবে না। আপনার মেয়ে কই? ছোটবেলায় মেয়েটাকে একবার দেখেছিলাম। আসলে সুহানা তখন তার চাচাদের বাড়িতে ছিল, তাই বাবা মার সাথে আসতে পারেনি। সুহানা ও চাচিদের কাছে আছে। ভাবি আপনার মনে আছে আপনি একটা কথা বলেছিলেন? মনে আছে, কি করে ভুলে যাব সেই কথা। আমার মেয়েকে আপনার ছেলের বউ বানাবেন। আজকে তাই আমি এসেছি বিয়ের কথা বলতে। আপনার ছেলে তো এখনো বিয়ে হয়নি। না, এখনো বিয়ে হয়নি। ছেলে বিয়ে করতে রাজি হচ্ছে না, অথচ তার ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। তাই ভালোই হয়েছে, আল্লাহ বোধহয় জুটি তৈরি করেছে। তাই এতদিন পর নতুন করে আবার যোগাযোগ হলো। ভাবি আপনার বড় ছেলে কোথায়? ও কাজের জন্য কলকাতা গেছে, 2 দিন পরে ফিরবে। ঠিক আছে, আপনি ছেলেকে নিয়ে তাহলে আমাদের বাড়িতে যাবেন আমার মেয়েকে দেখতে। ঠিক আছে, আমি গিয়ে আপনার মেয়েকে দেখে আসব। তবে তার আগে আমার ছেলের সাথে একবার আমি কথা বলে নেব, কেমন? সিয়াম বাড়িতে এলে আঞ্জু বেগম বলে, সিয়াম, আজকে বিকালে কোনো কাজ রাখবি না, আমি তোকে নিয়ে এক জায়গায় যাব। কোথায় যাব মা? আমার এক পরিচিত আত্মীয়র বাড়ি। সেখানে কেন যাব আমরা? অনেকদিন দেখা হয়নি, তাই দেখা করতে যাব। তুই আর উকিলদের মতো জেরা করিস না, আমি যা বলছি তাই হবে। সাইমন আজকে তরিকে ফোন করেছে আর বলছে, হ্যালো তরি, কি করছো? কি করব, তোমার কথা ভাবছিলাম। তাই? তবু ভালো, তুমি আমার কথা ভাবো। কেন ভাববো না? 2 দিন পর তুমি আমার স্বামী হবে, তোমার কথা ভাববো না? জান তরি, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ আছে শুনি? ভাইয়ার মনে হয় বিয়ে হবে। কিছুদিন আগে ভদ্রলোক এসেছিল, ওরা নাকি আমার বাবা মার পরিচিত। মা নাকি ছোটবেলায় মেয়েটাকে ভাইয়ার বউ করবে ভেবেছিল। ওরা এখন শহরে থাকে, প্রায় 15 বছর পর গ্রামের বাড়িতে এলো। আর মাকে বলছিল, কথা দেওয়া ছিল আমার মেয়েকে আপনার বড় ছেলের বউ করবেন। কালকে মনে হয় মা আর ভাইয়া মেয়েটাকে দেখতে যাবে। সাইমনের কথা শুনে তরি হাসতে হাসতে বলল, তুমি কি বলছো? ভাইয়ার ছোটবেলায় বিয়ে ঠিক ছিল? তাই তো শুনলাম, কালকে ওর কথা বলছিল, আমি আড়াল থেকে সব শুনেছি। ভাইয়া গম্ভীর মানুষ আমি জানতাম, ভাইয়া কখনো প্রেম করতে পারে না। তাহলে ভালোই হয়েছে, মা শেষ পর্যন্ত বিয়ে ঠিক করে রেখেছে। দেখা যাক আল্লাহ এবার কি করে। সিয়াম তার মায়ের সাথে সুহানাদের বাড়িতে এসেছে। অনেক দিন আগে এসেছিল, তাই জায়গাটা পরিচিত লাগলো। তারপরে ওদের পাশের গ্রাম, যদিও কাজের জন্য এই দিকে ওর ভালো আসা হয় না, তবু বুঝতে পারলো কিছু একটা ব্যাপার আছে, কিন্তু মুখে কিছু বলল না। সিয়ামকে দেখে তামিম খান চিনতে পারে আর বলে, আরে সিয়াম তুমি এখানে? আপনারা এখানে কেন? সিয়ামের মা আঞ্জু বেগম বলে, আরে এটাই তো আমার ছেলে শিয়াম, আমার বড় ছেলে। তারপর তামিম খান সুহানাকে রুমে নিয়ে গেল আর সুহানাকে বলল, সুহানা তুমি হয়তো জানোনি, অনেক দিন আগেই তোমার বিয়ে ঠিক করে রেখেছিলাম আমার বন্ধু ছেলের সাথে। তুমি যদি আমাকে অন্যতম সম্মান দিয়ে থাকো তাহলেই এই বিয়ে তোমাকে করতে হবে। আর এই যে ছেলেটা আর কেউ না, আমার অফিসে কাজ করে সিয়াম, যাকে তুমি পছন্দ করো না। আমিও জানতাম না সিয়ামকে, ওর মায়ের সাথে দেখে এখনই জানতে পারলাম। তাই তুমি সিয়ামকে কোনো অপমান করবে না। যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে তুমি ঠান্ডা মাথায় করবে, তোমার কোনো সমস্যা নেই। সমস্যা যে বিষয়ে পড়ে আলোচনা করা হবে। এখন ওরা আমার অতিথি, ওদেরকে সম্মান দেখাবে। সিয়াম ও সুহানা মুখোমুখি বসে। সিয়াম প্রথমে বলল, আপনাকে চিন্তা করতে হবে না ম্যাডাম, আপনার যদি আপত্তি থাকে তাহলে আমাদের বিয়ে হবে না, আমি বারণ করে দেব। দরদ দেখাতে এসেছেন? আপনি জানেন আমি আমার বাবাকে কত ভালোবাসি। বাবা এই বিয়ে ঠিক করেছে, আমি সেখানে কি করে না করতে পারি? আমি বিয়ে করব, তবে আমার কতগুলো শর্ত আছে। যে মেয়ে শর্ত দিয়ে বিয়ে করে, আমি তো সেই মেয়েকে বিয়ে করব না। আমিও জানতাম না যে আপনার সাথে আমার বিয়ে ঠিক ছিল। আমি কিছুক্ষণ আগেই জানতে পেরেছি।
আমিও আমার মাকে ভালোবাসি, তাই আমি আমার মাকে সম্মান দিয়ে এই বিয়ে করতে রাজি হয়েছি। কিন্তু যেখানে শর্তের প্রশ্ন, সে বিয়ে আমি করব না। আপনি তো আমার শর্তের কথা শুনলেনই না, তার আগে তো বলে দিলেন। সোহানার কথা শুনে সিয়াম বলল, বলে ফেলুন ম্যাডাম, আপনার কী শর্ত? আমি শুনেছি আপনি শুধু মাধ্যমিক পাশ করেছেন আর পড়াশুনো করেননি। এটা আমার পছন্দ নয়। আমি চাই আপনি আরও পড়াশুনো করুন। আমি এডুকেশন মানুষকে পছন্দ করি। আর দ্বিতীয়, আমি গ্রামের বাড়িতে থাকতে পারবো না। আপনাকে আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হবে। আর তৃতীয়ত, আমার ইচ্ছে না হলে আমরা কখনোই, বুঝতে পারছেন আমি কি বললাম? সবই বুঝতে পারলাম। আপনার মনের মতো হতে গেলে আমাকে কিছুদিন সময় দিতে হবে। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। তাহলে আমি বাবাকে বলে দিচ্ছি 2 বছর পর বিয়ে হবে। 2 বছর নয়, আমাদের বিয়ে 3 মাসের মধ্যেই হবে। 3 মাসের মধ্যে কি করে হবে? আপনি নিজেকে আমার উপযুক্ত কি করে করবেন? আমি ম্যানেজ করে নেব। সিয়ামের কথা শুনে সোহানা বলল, আপনি কি করে ম্যানেজ করবেন? ওটা আমার উপরে ছেড়ে দিন। ওরা দুজনে বাইরে এলে তামিম খান বলে, কি হলো সিয়াম, তোমাদের কথাবার্তা? আমরা কিন্তু আশাবাদী। আমার মেয়েকে আশা করি তুমি পছন্দ করবে না। স্যার, 3 মাস পর আমি আপনার মেয়েকে বিয়ে করব। সিয়ামের কথা শুনে তার মা বলল, এটা কিরকম কথা? 3 মাস পর বিয়ে করবে? মেয়েটাকে দেখতে যথেষ্ট সুন্দরী। আর তামিম ভাই আমাদের পরিচিত, ওদের বিষয়ে আমরা সবটাই জানি, তাই আপত্তি করার কিছু নেই। আপত্তি তো কিছু করিনি, আমি তো টাইম চেয়েছি একটু। ঠিক আছে, আমি তোমায় টাইম দিলাম, তবে 3 মাস পর বিয়ে কিন্তু হচ্ছে। এদিকে সুহানা তার বিয়ের কথা তার বান্ধবী পলিকে বলে আর বলে, আমার বিয়ে ঠিক হয়েছে, তবে এখন বিয়েটা হবে না 3 মাস পর। তোর বাবা তাহলে রকি ভাইকে পছন্দ করো না? না রে, আমার বিয়ে নাকি ছোটবেলায় ঠিক ছিল। আর সব থেকে আশ্চর্যের কথা কি জানিস? যে সে আমার অফিসে কাজ করে, ওর সাথে নাকি আমার বিয়ে ঠিক ছিল। সেটা আমরা কেউ জানতাম না। কিছুটা কাকতালীয়ভাবে বলতে পারিস। তবে বাবার মুখে শুনলাম ওর বাবা নাকি বাবার বিজনেসের জন্য টাকা দিয়েছিল। আমাদের একটা জলা জমি ছিল, সেই জমিটা দাম বেশি ছিল না, কিন্তু বাবার স্বপ্ন ছিল ব্যবসা করবে। ওর বাবা জানতো আমার বাবা এমনি টাকা নেবে না। ওর বাবাই নাকি আমার বাবাকে সুপারিশ করেছিল ওই জমিটা বিক্রি করতে, আর উনি নেবেন। ওই ভদ্রলোকের চেয়েছিল বাবা ব্যবসা করুক, তাই আমার বাবা ভালোর জন্য ওর বাবা আমার বাবার থেকে ওই জমিটা বেশি দামে কিনেছিল। আমি শুনেছি সিএম পড়াশোনা জানে না। পড়াশোনা তো জানি না, সব থেকে আশ্চর্য কোথায় জানিস? কি সেটা? আমাকে বিয়ের পর গ্রামেই থাকতে হবে, যেটা একেবারে আমার পছন্দ নয়। সেই কারণে আমি শর্ত দিয়েছি, আমি গ্রামে থাকতে পারবো না, ওর পড়াশোনাকে কন্টিনিউ করতে হবে। তাও রাজি হয়েছে? 3 মাস সময় নিয়েছে। আজকে কিছু গুন্ডা সিয়ামের পিছনে তাড়া করেছে। সে প্রথম বিষয়টা বুঝতে পারেনি, তারপর সে কিছুক্ষণ ভাবলো। তার মনে হলো কেউ তার ক্ষতি করতে চাইছে। সে তাড়াতাড়ি গাড়িটা পার্কিং করে লুকিয়ে পড়ল। এদিক ওদিক তাকিয়ে খুঁজে না পেয়ে তার চলে গেল। সিয়াম তার পাশে সিসিটিভি ক্যামেরা ছিল, সে সেটাকে চেক করলো। দেখলো কিছুটা দূর থেকে একটা ছেলে ফলো করছে। আর ছেলেটা কেউ নয়, যে সুহানাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তাদের অফিসে গিয়েছিল সেই রাকিব। সিয়াম বিষয়টা বুঝতে পারলো। এভাবে কেটে গেল 15 দিন। তারপর সিয়ামের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওষুধের কারখানা ঘিরে ফেলে সেখান থেকে 2 জন কর্মচারীকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। তাদেরকে জেরা করে জানা যায় রাকিব আবিরের নাম। পুলিশ রাকিব ও আবিরকে অ্যারেস্ট করে। সিয়াম রাকিব ও আবিরের সামনে বসে। দুজনকে সিয়াম বলে, আমি তদন্ত করছি, কিছুদিন যাবৎ আপনাদেরকে ফলো করছি, আর তাতে যা তথ্য উঠে এসেছে আপনারা এই জাল কারখানাটা খুলেছেন, এখান থেকে ওষুধ সাপ্লাই দিচ্ছেন, আর হাজার হাজার রোগী ভালো জায়গায় তারা অসুস্থ হচ্ছে। ভয় নেই, সবাই একসাথে থাকবেন। রাকিব ও আবিরকে খুব চাপ দিতে থাকে, তার ফলে ও সুহানার নাম বলে দেয়। 2 জনকে মহিলা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে। সুহানা, কেমন আছো? সুহানা এতক্ষণ মাথা হেড করেছিল। সিয়ামের কথা সে মাথা তোলে আর বলে, আপনি এখানে?
হুম, আমি এই কেসে তদন্ত করছি। সিয়ামের কথা শুনে সুহানা সব বুঝতে পারে। তারপর বলে, তার মানে আপনি একজন গোয়েন্দা অফিসার? মনে হচ্ছে। তা কেমন আছো তুমি? সিয়ামের কথায় সুহানা রেগে যায় আর বলে, আমার সাথে মজা করছেন? এখানে কেন আমাকে তুলে এনেছেন? আর আপনি তো বলেছিলেন আপনি মাধ্যমিক পাস, কিন্তু আপনি এত বড় অফিসার সেটা কেন বলেননি? আমি যদি বলতাম তাহলে কি তুমি আমায় বিয়ে করতে? হ্যাঁ, অবশ্যই করতাম। হো, তাহলে আজ আমার পজিশন দেখে তুমি রাজি হচ্ছ? আর ওই জায়গায় ছিলাম বলে তুমি রাজি ছিলে না। তার মানে তোমার ভালোবাসা নেই, শুধু স্বার্থ আছে। সেটা ঠিক নয়। আসলে আমি এডুকেটেড ছেলেকে পছন্দ করি। ছেলে শিক্ষিত হলে ভালো হবে, আর অশিক্ষিত হলে ভালো ছেলে হবে না। আপনার পার্টনার রাকিব আবির ডাক্তার, যদিও ডাক্তারি পাস করেনি, জাল সার্টিফিকেট দিয়ে চিকিৎসা করছে। তার উপর তো এত বড় একটা প্রতারণা। আমি অবাক হয়ে গেলাম, তুমি এই জালে জড়িয়ে গেলে কি করে? বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। ওরা বলেছিল আমরা ওষুধের কারখানা খুলেছি আর খুব কম পয়সায় মেডিসিন পাওয়া যাবে এখান থেকে। তাই আমি আমার পেশেন্টরা ওখান থেকে ওষুধ কিনে দিতাম আর আমি রোগীদের কাছ থেকে টাকাটা নিয়ে নিতাম। আমি বুঝতে পারিনি ওরা জাল ওষুধ। তোমার পেশেন্ট যখন বলতো যে তাদের শরীর ভালো হচ্ছে না, অসুস্থ হয়ে পড়ছে, তখন তো তোমার মনে প্রশ্ন হওয়ার কথা ছিল, তুমি কখনো আবির বা রাকিবকে কিছু বলনি কেন? কারখানার 25% শেয়ার তোমার নামে ছিল, তার মানে তুমি সবটাই জানতে। সিয়ামের দীর্ঘ জেরায় সুহানা ভেঙে পড়ে। সে কাঁদতে থাকে। সিয়াম তাকে জল দেয় আর বলে, শান্ত হও, জীবন অনেক ভুল করছো। আমি তো সেই ছোট্ট কিশোরীকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু শহরে আসার পর থেকে সেই মেয়েটা যে এত বদলে যাবে আমি ভাবতে পারিনি। মায়ের মুখে শুনেছি, আবার আমার সব মনে পড়ে গেছে, কিন্তু আমি অপরাধী। আপনার যোগ্য আমি নই। আমি যে শর্তগুলো দিয়েছিলাম তা আমি উইথড্র করে নিলাম, আর আমাকে আপনার বিয়ে করতে হবে না। এসব বিষয়ে আমরা পরে কথা বলবো। তুমি অন্যায় করেছ, আর আমি কোনোভাবেই অন্যায়কারীকে প্রশ্রয় দেব না। হতে পারো তুমি আমার ভালোবাসার মানুষ, কিন্তু অন্যায় তো অন্যায়। সিয়াম বেরিয়ে এলে তামিম খান বলে, সিয়াম, এইসব কি শুনছি? আমার মেয়ে তো এরকম নয়। আর তুমি গোয়েন্দা অফিসার, সেটা কেন বলনি? আমি যদি বলতাম তাহলে আপনি কি করতেন? আপনার মেয়েকে অন্যায় করতে দিতেন না? বাবা, তুমি ভুল বুঝছো। আমি জানতাম না সোহানা এই কাজ করে। আমার আদরের মেয়ে, তুমি একটু দেখবে বাবা। আপনাদের আশকারাতে সুহানা এই কাজগুলো করেছে। আপনারা ওর অভিভাবক। যদি একটু সতর্ক থাকতেন তাহলে ও কখনোই বাজে লোকদের সাথে মিশত না। ও মেয়েটা খারাপ না, কিন্তু ওর সঙ্গটা খারাপ ছিল, তাই আজকে ও এই কাজ করেছে। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। আমরাও শহরে থাকি, কই আমাদের সঙ্গ খারাপ না? আমার কিচ্ছু করার নেই, বিষয়টা কোর্টের হাতে। আমি কোর্টের অনুমতি পেয়ে তদন্ত করছি। ও যদি দোষী হয় শাস্তি অবশ্যই পাবে, আর ও যদি নির্দোষ হয় তবে ছাড়া পেয়ে যাবে। বিষয়টা বিচারাধীন, তাই আমি কিছু মন্তব্য করব না। মেয়ের ঘটনায় তামিম খান ভেঙে পড়ে। বিচারে প্রত্যেককে 6 বছরের জেল ও 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। সুহানা যেহেতু এই বিষয়টা জানতো না, তাই কোর্টের কাছে সে কিছু প্রমাণ দাখিল করে, যার ফলে তার জেল কমিয়ে 3 বছরে করা হয়। এই 3 বছরে অনেক বদলে যায়। সে প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না। সাইমন ও তরির বিয়ে হয়ে যায়। সিয়াম সুহানার জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে 3 বছর কেটে যায়। সুহানা বাড়ি ফিরে এলে তামিম খান তাকে বলে, সোহানা, আমার শরীর ভালো নয়, কবে কি হয়ে যায় তার ঠিক নেই, তাই তোর জন্য একটা ব্যবস্থা করে দিতে চাই। তোর তো সিয়ামের সাথে অনেক আগেই বিয়ে ঠিক হয়ে আছে। আমি চাই তুই ওকে বিয়ে করে সংসারই কর। বাবার কথায় সুহানা চুপ করে বসে থাকে। সেটা লক্ষ্য করে তামিম বলে, সোহানা, কি হলো? কিছু বলছিস না কেন? তুমি ওকে বলে দাও আমি বিয়ে করব না, আর ও যেন আমার জন্য অপেক্ষা না করে, বিয়ে করে ফেলে। এটা কি রকম কথা? বিয়ে করবি না মানে? আমি আর কখনোই কাউকে বিয়ে করব না। আমার মানুষের প্রতি বিশ্বাস চলে গেছে। যাদেরকে এত বিশ্বাস করলাম তারা আমার সরলতার সুযোগ নিল। ওরা আমার খুব ভালো বন্ধু ছিল, তাই ওদের আমি বিশ্বাস করেছিলাম। আমার মন ভেঙে গেছে।
বাবা, আমি আর কোনো বন্ধনে জড়াতে চাই না। আমি আবার নতুন করে চিকিৎসা শুরু করব। এবার শুধু মানুষের জীবন বাঁচাবো, আমি মানুষের জীবন নিয়ে খেলা করব না। তামিম খান মাহফুজা বেগম সুহানাকে বোঝায়, কিন্তু সে কিছুতেই রাজি হয় না। অবশেষে তামিম খান সিয়ামকে ফোন করে আর বলে, সিয়াম, তুমি আর অপেক্ষা করো না। সোহানা বিয়েতে রাজি হচ্ছে না, তাই আমরা ওকে আর জোর করতে চাই না। তুমি বরং অন্য জায়গায় বিয়ে করে ফেলো। তামিম খানের প্রশ্নের কোনো উত্তর দেয় না। তারপর সিয়াম চলে আসে সুহানাদের বাড়ি। সিয়ামকে দেখে সুহানা বলে, কি ব্যাপার, আপনি কেন এখানে? তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই। তোমার না থাকলেও আমার আছে, আর আমার কথা শুনতে তুমি বাধ্য। এতদিন তুমি অনেক আমাকে জ্বালিয়েছ। তুমি বড় লোকের সুন্দরী মেয়ে, তাই তোমার অন্যায় আমি সহ্য করেছি, আর আমি সহ্য করব না। তুমি আমার পরিচয় পেয়ে গেছো। আমি তোমাকে কি করতে পারি তুমি সেটা ভালো করে জানো। সিয়ামের কথা সুহানা শুনে রেগে যায় আর বলে, কি করবেন কি আপনি? আমার যা শাস্তি দেবার তো দিয়েছেন, আর কি করতে চান আমায় বলুন। আমি তোমায় বিয়ে করতে চাই, আর আর আমার বাচ্চার মা বানাতে চাই। সিয়ামের কথা সুহানা রেগে যায়। তার হাতে একটা বালিশ ছিল, সে সেটা দিয়ে সিয়ামকে ছুঁড়ে মারে আর বলে, এখান থেকে বেরিয়ে যান, আর কখনো আমার সামনে আসবেন না। সামনের সপ্তাহে বিয়ে হচ্ছে, আমি তোমার জামাই হচ্ছি, আর কোনো অজুহাত শুনবো না। নিজের তো কোনো ক্ষতি করতেই পারবে না, আর বাড়ি থেকে চলে যাওয়ার ভাবনা ছেড়ে দাও। আমি তো বলেছি আমি বিয়ে করব না, কেন বারবার আমাকে জোর করছেন? সিয়াম সুহানাকে নিজের কাছে টেনে নেয়, আর সুহানা দুটো গালে হাত রেখে আবেগী কণ্ঠে বলে, সুহানা, তোমার কিচ্ছু মনে পড়ছে না? একদিন ঝড় উঠেছিল মনে আছে? তুমি আমার সাইকেলে চেপে এসেছিলে। সেদিন তুমি কত ভয় পেয়ে গিয়েছিলে, আর আমাকে জড়িয়ে ধরেছিলে। আমি তোমাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। সেদিন তুমি অনেক কথা বলেছিলে। আমি তো তখন থেকে তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম। সেই ছোট্ট কিশোরী মেয়েটা, কি করে ভুলে গেলে সেসব কথাগুলো? তোমার জীবনে যেটা ঘটেছে সেটা দুর্ঘটনা, পুরনো কথা আর কখনো মনে রাখবে না। আমি তোমার চেম্বার করে দেব। তোমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল তুমি ভালো মানুষ হবে। তুমি ডাক্তার হয়েছ, আর মন দিয়ে মানুষের সেবা করো। দেখবে তোমার মনে যে ক্ষত হয়েছে তা খুব তাড়াতাড়ি সেরে যাবে। তোমার বন্ধুদের কথা শুনে নিজের পেশাটাকে শুধু ভুল পথে চালনা করেছ, আর ভুল হবে না। আমি সবসময় তোমার পাশে, তোমার ছায়ার মতো থাকব। তোমাকে সব বিপদ থেকে আমি উদ্ধার করব। সিয়ামের কথায় সুহানার খুব কষ্ট হয়। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। সে সিয়ামের বুকে মাথা দিয়ে অঝরে কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে বলে, আমি ভালো মেয়ে নই। বাবার মান সম্মান আমার জন্য চলে গেছে, সেজন্য আমার খুব কষ্ট হচ্ছে। তোমার কথা আমার মনে ছিল না, কিন্তু ওদের সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে আমি আস্তে আস্তে সব ভুলে যাই। ওরা সত্যিই খারাপ ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। এরপর সুহানা ও সিয়ামের বিয়ে হয়। সুহানা বলেছিল সে গ্রামে থাকবে না, কিন্তু তার মত পরিবর্তন হয়। সে সিয়ামকে বলে, আমার এই গ্রামে একটা চেম্বার খুলে দেবে? আমি গরিব মানুষদের চিকিৎসার জন্য এই গ্রামে থাকবো। আমি তো গ্রামের মেয়ে, আমার 10টা বছর আমি গ্রামেই কাটিয়েছি। এখানে আমার নারীর টান আছে, তাই আমি আর কোথাও যাব না। সুহানা, আজকে আমাদের বাসর রাত। আজকে তোমার ডাক্তারি কথা না বললে চলছে না। আমিও তো একজন গোয়েন্দা অফিসার। কই, আমি তো তোমার সাথে এই বিষয়ে আলোচনা করছি না। আজকের দিনে টপিক চেঞ্জ করো, রোমান্টিক মুডে আমার সাথে কথা বললো। দেখতে দেখতে সিয়াম ও সুহানার 5 বছর বিয়ে হয়ে গেছে। এদিকে গোয়েন্দা অফিসার হিসাবে সিয়াম অনেক ভালো কাজ করে, তার সবাই প্রশংসা করে। সুহানা হাসি খুশির মাঝেও তার অতীতের কিছু কাজ তাকে খুব কষ্ট দেয়। এত ভালো মানুষকে সে কেন চিনতে পারেনি? তার চোখে জল দেখে তার ছোট্ট 4 বছরের মেয়ে আলো তার বাবাকে বলে, বাবা, মা কাঁদছিল। কেন? তা তো আমি জানি না বাবা, রুমে এসেছিলাম, দেখছি মা কাঁদছে। কি হয়েছে? কি কি বিষয় তোমার মন খারাপ? আমি বলেছিলাম অতীতের কোনো বিষয় নিয়ে তুমি ভাববে না। কেন বারবার তুমি মনে করো?
মাঝে মাঝে মনে হয় তুমি কেন আমার জীবনে আগে আসোনি। পাগলি, তোমার যখন 10 বছর বয়স তখনই তো তোমার জীবনে এসেছি। তখন ছোট ছেলে, তাই সে অনুভূতি বুঝতে পারোনি। এখন অনেক পথ চলা বাকি আছে। এবার আমরা আমাদের ছোট্ট মেয়েটাকে নিয়ে বাকি পথ চলব। সিয়ামের ভালোবাসায় সুহানা আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এই গল্পের কাহিনী এখানেই সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।